হ্যালো এভরিওয়ান, আমি নয়ন পাল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি মার্কেটিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা বেসিক্যালি বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে মার্কেটিং এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করব, রাইট? ওকে, সো অ্যানালাইসিস আমরা কিভাবে করব এন্ড কেন করব এটা জানা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি হচ্ছে আপনার যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা বিগত বছরের কোশ্চেনগুলো যদি একটু দেখে থাকেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 30% কোশ্চেন আদাব আসসালামু আলাইকুম 30% কোশ্চেন কমন আসে। সো এই জন্য আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি অ্যান্ড প্যাটার্নটা বুঝতে পারি বেসিক্যালি। সো আমরা বেশি কথা না গিয়ে শুরু করে দিই, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, আমরা আজকে সবাই একসাথে মিলে সলভ করব। ওকে, সো আমাদের 24-25 সালে এই যে লাস্ট ইয়ার যে মার্কেটিং এর কোশ্চেনগুলো আসছিল এটা আমরা দিয়ে শুরু করি আজকে। তো দেখো, কোনটি বিজ্ঞাপনের কাজ নয়? বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি? বিজ্ঞাপন বলতে যে নৈবিত্তিক উপায়ে বেসিক্যালি হচ্ছে ক্রেতাদেরকে অবহিত করা যে আমার একটা প্রোডাক্ট আছে, টু বাই ইট, অর যে কোনো উপায়ে তাদেরকে প্ররোচিত করা পণ্যটা কেনার জন্য, ঠিক আছে? সো বেসিক্যালি বিজ্ঞাপনের কাজ নয় কোনটা দেখতে হবে, তো অবহিত করা এটা অবশ্যই বিজ্ঞাপনের কাজ, রাইট? অবহিত করা বিজ্ঞাপনের কাজ। স্মরণ করিয়ে দেওয়া, হ্যাঁ, এটা রিমাইন্ডার হিসেবে কাজ করে। ধরেন টিভিতে আমরা যে বারবার বিজ্ঞাপন দেখি, একই বিজ্ঞাপন রেগুলার কেন দেখাই? যাতে আমাদের ওই ব্রেইনে ওটা সেট আপ হয়ে যায় বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, প্ররোচিত করা মানে হচ্ছে কনভিন্স করা যাকে বলে, অর্থাৎ পারসুয়েট করা মানুষকে, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে বিজ্ঞাপন করে থাকে। আর যেটা করে না সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা প্রতিষ্ঠানের কাজ, বা হচ্ছে প্রোডাক্ট সেল করে সেল করার যে সেল করার পর যে জিনিসটা আছে সেটাকে আমরা মুনাফা বলি। সো আলটিমেটলি বিজ্ঞাপনের কাজ প্ররোচিত করা, মানুষকে জানানো, স্মরণ করানো, অবহিত করা, এগুলাই, ঠিক আছে? তো মুনাফা অর্জন বিজ্ঞাপনের কাজ নয়। তাহলে আমার আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কোনটা? এটা, মুনাফা অর্জন করা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? নাইস, জি হবে। ওকে, আচ্ছা, কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়? তোমরা বলো তো দেখি, কোন পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়? বন্টন প্রণালী বলতে হচ্ছে যিনি উৎপাদন করেন তার কাছ থেকে ক্রেতার পর্যন্ত একটা প্রোডাক্ট আসার পর্যায়ে যে যে মানুষগুলো এখানে থেকে থাকে, ধরো হচ্ছে রিটেইলার অর্থাৎ খুচরা বিক্রেতা থাকে, তারপরে হচ্ছে হোলসেলার থাকে, তারপরে উৎপাদনকারী থাকে। সো এই যে এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে বন্টন প্রণালীটাকে। সেই ক্ষেত্রে দীর্ঘ হয় মানে সব থেকে বড় হয় কোন পণ্যের ক্ষেত্রে এই প্রণালীটা? অ্যান্সার কি হবে তোমরা বলো? ভোগ্যপণ্য, শিল্পপণ্য, কৃষিপণ্য না সেবা পণ্য? এই তো সুরায়া আর জুনায়েদ রাইট অ্যান্সার দিয়েছেন আপনারা। জি, ভোগ্যপণ্য হবে। কারণ কি, ভোগ্যপণ্যের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলা আমার ইন্টারমিডিয়ারি থাকে। প্রথমেই হচ্ছে আমার যিনি উৎপাদন করে প্রডিউসার, তারপর থেকে ওখানে আসে হচ্ছে হোলসেলার, পাইকারি যিনি বেচে থাকে, দেন হচ্ছে খুচরা বিক্রেতা, দেন আসে হচ্ছে আমার ডিরেক্ট কাস্টমার। সো অনেকগুলো লেয়ার এখানে থাকে, কিন্তু অন্য অন্য পণ্যের ক্ষেত্রে এতগুলো লেয়ার থাকে না। শিল্প পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডিরেক্ট আমি উৎপাদনকারীর কাছ থেকেই আমার শিল্প পণ্য বা কাঁচামাল আমি কিনে নিই। কৃষি পণ্য ডিরেক্ট যারা হচ্ছে খেতে উৎপাদন করে তাদের কাছ থেকে কিনে নেওয়া যায়। সেবা পণ্য হচ্ছে যারা সেবা উৎপাদন করে তারাই সেবা দেয়। তো এখানে এভাবে ইন্টারমিডিয়ারিরও তেমন কিছু নাই। সো আই গেস সবাই বুঝতে পারছেন, সবাই অ্যান্সার সঠিক দিয়েছো, থ্যাঙ্কস। ওকে, কোনটির একাধিক শাখা থাকে? একাধিক অর্থাৎ একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের অনেকগুলো শাখা থাকে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে যেরকম চিলক্সের অনেকগুলো শাখা আছে, ওরা লালবাগে আছে, তারপরে হচ্ছে গুলশানে আছে, অনেক জায়গায় আছে। সো এগুলোকে বলা হচ্ছে একাধিক শাখা থাকে। ওকে, সো কোনটা হতে পারে? চেইন স্টোর, ডিপার্টমেন্ট স্টোর, সুপারমার্কেট, সুপার স্টোর, কোনটা? একজন বলছে ডিপার্টমেন্ট স্টোর, তারপর দেখি আর কে বলো। হ্যাঁ, 51 অ্যান্সার হচ্ছে এ, চেইন স্টোর। চেইন মানেই হচ্ছে
অনেকগুলা, ঠিক আছে, একটার সাথে আরেকটা জড়ানো, অর্থাৎ বেসিক্যালি একটা কোম্পানির যে অনেকগুলা চেইন থাকাকেই বলা হচ্ছে চেইন স্টোর, ঠিক আছে। সো চেইন স্টোরে হচ্ছে একটা কোম্পানি একাধিক শাখা থাকে, আর ডিপার্টমেন্ট স্টোর বেসিক্যালি হয় অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে মানে আলাদা আলাদা প্রোডাক্ট থাকে, যেরকম তারা কেউ কোনো জায়গায় পোশাক বেচতেছে, কোনো সাইডে আবার হচ্ছে গ্রোসারি বেচতেছে। তো এইগুলো হয় ডিপার্টমেন্ট স্টোর। তো ডিপার্টমেন্ট স্টোর একাধিক শাখা ওইভাবে থাকে না, চেইন স্টোরে একাধিক শাখা থাকে। ওকে, অ্যান্সারে। আচ্ছা, তোমরা একটু সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দাও, যাতে তোমাদের যারা ব্যাচমেটস আছে, যারা অলরেডি শিখতে চাই, তারাও যাতে শিখতে পারে। একসাথে আগানোর অ্যাকচুয়ালি মজাটাই অন্যরকম। সো সবাই একটু শেয়ার দিয়ে দিও কাইন্ডলি। ওকে, সো পণ্যের ডিজাইন করার সময় কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? প্রোডাক্ট ডিজাইনে কোন বিষয়টির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়? পণ্যের ডিজাইন বলতে ধরো আইফোনের একটা ডিজাইন থাকে, আইফোনের ফাংশনালিটি তো একরকম, প্রোডাক্টিভিটি একরকম, বাট তার যে বাহ্যিক যে ডিজাইন, এইটা কিসের উপর নির্ভর করে? বা হচ্ছে একটা যে আমরা একসময় ছেঁড়া প্যান্ট পরতাম, রাইট? সো ওই ছেঁড়া প্যান্টের ওটাও একটা ডিজাইন। সো এইগুলো বেসিক্যালি ডিপেন্ড করে কিসের উপরে? চলতি ফ্যাশন, ক্রেতার সংখ্যা, উৎপাদন সময়, বিনিয়োগ, কোনটা? 52 ইশাক মনি বলেছে 52 এ, রাইট। চলতি ফ্যাশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে পণ্যের ডিজাইন করা হয়, অর্থাৎ মার্কেটে এখন কোনটা চলতেছে, ক্রেতার এখন কোনটা অ্যাকচুয়ালি ডিজায়ার তার, সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের পণ্যটা ডিজাইন করা হয়। এখন যদি আমি ক্রেতার সংখ্যার উপরে ভিত্তি করে করি, এটার কোনো মানে নেই, যে ক্রেতার সংখ্যা যতই হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এখন আমার যেটা ম্যাটার হচ্ছে ক্রেতা এখন কোনটাকে ভ্যালু দিচ্ছে রাইট নাও, ঠিক আছে, এটাই চলতি ফ্যাশন। বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে? বিপণন মানে মার্কেটিং গ্রাহকের জন্য বেসিক্যালি কি সৃষ্টি করে? পণ্য, সেবা, ভ্যালু, ব্যয়। খুবই ইজি একটা অ্যান্সার, তোমরা দাও, কোনটা হবে? বিপণন পণ্য সৃষ্টি করে না, পণ্য সৃষ্টি করে হচ্ছে কোনটা? উৎপাদন। উৎপাদন পণ্য সৃষ্টি করে, উৎপাদন নিয়ে হচ্ছে সেবা তৈরি করে, ঠিক আছে। উৎপাদন বলতে হচ্ছে সেবা যারা তৈরি করে, যারা উৎপাদন করে, সেটা হচ্ছে আলাদা বিষয়। আর বিপণনের কাজ হচ্ছে ভ্যালু সৃষ্টি করা, ঠিক আছে। ভ্যালু সৃষ্টি করা, ভ্যালু বলতে কি বোঝায়? ভ্যালু বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে আমি একটা প্রোডাক্ট কিনতে যে আমার যে পরিমাণ কস্ট হচ্ছে, ঠিক আছে, আমার যে পরিমাণ কস্ট হচ্ছে, কস্ট, আর হচ্ছে ওই প্রোডাক্ট থেকে আমি কি পরিমাণ বেনিফিট পাচ্ছি। ওকে, সো বেনিফিটস ভার্সেস কস্ট, এই যে এটার ডিফারেন্সটা বা এটার প্রপোর্শনটাই বলা হয় হচ্ছে ভ্যালু। অর্থাৎ যত পরিমাণে বেনিফিটস বাড়বে একটা প্রোডাক্ট থেকে রিলেটিভ টু দ্য কস্ট, তত ভ্যালু বাড়বে। যদি একটা এক্সাম্পল দিতে চাই, সেক্ষেত্রে ধরো একটা প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, সেক্ষেত্রে হচ্ছে তার সার্ভিসটা হচ্ছে দেখা যাচ্ছে 100 দিন টিকলো, ওকে, 200 টাকা কস্ট, টিকছে হচ্ছে 100 দিন। আর একটা প্রোডাক্ট সেটারও দাম 200 টাকা, সেই প্রোডাক্টটা টিকছে হচ্ছে 150 দিন। তো এই ক্ষেত্রে ভ্যালু কার বেশি? যেই প্রোডাক্টটা রিলেটিভ টু দ্য কস্ট বেশি দিন টিকছে, রাইট? বুঝছো সবাই ভ্যালু কি? এটা মার্কেটিং, ঠিক আছে। অর্থাৎ বেসিক্যালি ভ্যালু বলতে বোঝায় যত বেশি বেনিফিট থাকবে রিলেটিভ টু দ্য কস্ট, সেটা হচ্ছে ভ্যালু। অ্যান্ড এই বিপণনের কাজই হচ্ছে এই ভ্যালুটা তৈরি করা। মানুষ ভ্যালু যত বেশি পাবে তত প্রোডাক্ট সে কিনবে এমনিতেই, ওকে। আচ্ছা, ঠিক আছে, ভ্যালু। দেন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? উৎপাদন ব্যবস্থাপনা প্রধান লক্ষ্য কি? ওকে, অ্যান্সার দাও তো, এ বি সি ডি, কোনটা হবে? শ্রম দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, মেশিনের ডাউন টাইম কমানো, গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ, কোনটা হবে?
উৎপাদন ব্যবস্থাপনা বেসিক্যালি হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর জোর দেয় হচ্ছে কম খরচের মাধ্যমে আমার বেশি যাতে উৎপাদন আমি করতে পারি, রাইট? অর্থাৎ অল্প খরচে বেশি উৎপাদন, এটাকে বলা হচ্ছে। তাহলে হচ্ছে আমার কাজ কি, উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি হবে? বি, উৎপাদন খরচ হ্রাস। অর্থাৎ ব্যবস্থাপনা আমার এত ভালো করে করতে হবে যাতে হচ্ছে আমার প্রোডাক্টটা যেটা আমি উৎপাদন করতেছি সেটার কস্টটা ডাউন হয়। ওকে, এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য। আইএসও এর পূর্ণরূপ কি বলো, তোমরাই বলো, এটা তো বোঝানোর কিছু নাই। আইএসও কোনটা হবে? 55 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, ইন্টারনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। Which is the answer? Answer হচ্ছে C. So International Organization for Standardization. Okay, nice. নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়? আগে দেখছি নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ, এবার দেখব উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয় কোনটি। পণ্য ডিজাইন করা, বিক্রয় পরিকল্পনা, মজুত নিয়ন্ত্রণ, কারখানার বিন্যাস। পণ্য ডিজাইন করা উৎপাদন ব্যবস্থাপনার কাজের ভেতরে পড়ে, রাইট? পণ্য ডিজাইন করতে হয় অবশ্যই তোমাকে, এটা হচ্ছে উৎপাদনের মাধ্যমে পড়ে। মজুত নিয়ন্ত্রণ, এখানেও হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা থাকে, কারণ কতটুকু মাল আমি হচ্ছে প্রডিউস করব, কতটুকু আমি জমায় রাখবো, এটার উপর ডিপেন্ড করে। কারখানা বিন্যাস, কারখানার ভেতরে আমার কোন মেশিনটা কোন জায়গায় থাকলে আমি সঠিকভাবে উৎপাদন করতে পারবো, উৎপাদনের এফিসিয়েন্সিটা বাড়বে, সেটা হচ্ছে কারখানা বিন্যাস। ওকে, আর আলটিমেটলি বিক্রয় পরিকল্পনা, এইটা হচ্ছে আমার সেলস ডিপার্টমেন্টের কাজ বা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। এখানে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কাজ না। উৎপাদন ব্যবস্থাপনার কাজ হচ্ছে বেসিক্যালি আমার পণ্য নিয়ে, পণ্য আমি উৎপাদন করব, সেলস এর ব্যাপার তো আলাদাই। ওকে, সো তাহলে অ্যান্সার কোনটা আসতেছে? বি, বিক্রয় পরিকল্পনা। কোনটি কাজ নয়? নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়? ভূমি, শ্রম, প্রযুক্তি, উদ্যোগ। কোনটা হবে অ্যান্সার? উৎপাদনের উপাদান প্রধানত চারটা, সেই চারটার বাইরে যেটা আছে সেটাই হবে উত্তর, রাইট? প্রযুক্তি, ঠিক আছে? প্রযুক্তি উৎপাদনের উপাদান নয়। উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম, উদ্যোগ বা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে অর্গানাইজেশন, ঠিক আছে? আর একটা কি আছে এর বাইরে? আরেকটা আছে, বলো তো, কে বলতে পারবে? ভূমি, শ্রম, উদ্যোগ, আর কি আছে? আর একটা উৎপাদনের উপাদান আছে যেটা এখানে দেওয়া নাই। বলো, ট্রাই করো। আরেকটা হচ্ছে কি? ভূমি, শ্রম, উদ্যোগ, আরেকটা কি? টাকা লাগবে না? উৎপাদন করতে গেলে অবশ্যই তো টাকা লাগবে, তাই না? তো এটাকে বলা হচ্ছে মূলধন। সো হচ্ছে কি? মূলধন। তাহলে উৎপাদন চারটি উপাদান: ভূমি, শ্রম, মূলধন, আর হচ্ছে উদ্যোগ। প্রযুক্তি উৎপাদনের উপাদান নয়। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? পণ্য ক্রয় এবং বিক্রয়, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে যদি তুমি পণ্য ক্রয় বা বিক্রয় করতে চাও তাহলে তাকে কি বলবো আমরা? এতো নাইস, মূলধন বলছে। সংগঠন হচ্ছে আমার উদ্যোগের ভেতরেই পড়ে। উদ্যোগ আর সংগঠন একই জিনিস। এটার অ্যান্সার দাও। ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলা হয়? ই বিজনেস, ই পোর্টাল আর পেপাল তো বাদই, ঠিক আছে? এটা তো তোমরা বুঝতেই পারতেছো। এখন ই বিজনেস না ই কমার্স? এ না ডি? ইয়েস, ই কমার্স। সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা। ই কমার্সে হচ্ছে
বেসিক্যালি পণ্য ক্রয় বিক্রয়, অর্থাৎ প্রোডাক্ট সেল অ্যান্ড বাই, এটা হচ্ছে একটা ট্রেড, ঠিক আছে। এই ট্রেডের আরেক নাম হচ্ছে কমার্স, ওকে। অ্যান্ড ই বিজনেস হচ্ছে পুরো প্রসেসটা, ঠিক আছে। ব্যবসায়ের যত প্রসেস আছে, পণ্য ক্রয় বিক্রয়ের বাইরেও তো অনেক কিছু আছে, রাইট। ধরো হচ্ছে ট্রানজেকশন দেখা, তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রডিউস করা, সবকিছু মিলায় সবকিছুই, ব্যবসার সবকিছুই, যাবতীয় কাস্টমার হ্যান্ডেল এভরিথিং যখন একটা প্ল্যাটফর্মে আসবে সেটাকে বলবো আমরা ই বিজনেস। আর শুধুমাত্র ক্রয় বিক্রয় হচ্ছে ই কমার্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওই অনলাইনে বিভিন্ন পেজগুলো আর কি করে থাকে, ই কমার্স বিজনেস। মূলকীকরণের প্রাথমিক কাজ কি? মূলকীকরণ অর্থাৎ প্যাকেজিং যেটা আছে, এটার প্রাথমিক কাজ কোনটি? ক্রেতা আকর্ষণ, পণ্যের সুরক্ষা, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা প্ররোচনা। সেটা বলো, মূলকীকরণের প্রাথমিক কাজ কি? আচ্ছা দেখো, মূলকীকরণের মাধ্যমে কিন্তু ক্রেতা আকর্ষণ করা হয়, রাইট। আমরা দেখি হচ্ছে যখন একটা চকলেট বলতে হচ্ছে যখন একটা বিস্কুটের প্যাকেট আমরা হাতে ধরি, বিস্কুটের প্যাকেটটা যদি একটু চকলেটি কালার হয় তো এটা আমার বেশি প্রিমিয়াম মনে হয় ফর মি, সো আমি ওই প্যাকেজিং দেখে ওই প্রোডাক্টটা কিনতে যাই। তো ক্রেতা আকর্ষণ কিন্তু করে থাকে, ক্রেতার সন্তুষ্টিও অনেক সময় বাড়ায়। ভালো প্যাকেজিং হইলে, ধরো হচ্ছে ফ্রিজ যদি বাসায় ঠিকঠাক ভাবে নিয়ে আসা যায়, তো সেক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টিও বাড়ে, ক্রেতা প্ররোচনাও হয়। কিন্তু প্রাথমিক কাজ যেটা বলা হচ্ছে, একদম মেইন যে কাজটা, সেটা হচ্ছে পণ্যের সুরক্ষা, ঠিক আছে। প্রধান কাজ হচ্ছে পণ্যের সুরক্ষা, অর্থাৎ বিস্কুটের প্যাকেট সুন্দর হোক, হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার। এখন বিস্কুটের প্যাকেট যদি ফুটা থাকে, হালকা ছিদ্র থাকে, সেক্ষেত্রে ওর ভেতরে আমার বায়ু ঢুকে পুরো বিস্কুটটাই নষ্ট হয়ে যাবে। সো মেইন ফোকাসটা দেওয়া হচ্ছে পণ্যের সুরক্ষায়, ঠিক আছে। তো প্রাথমিক কাজ বললে পণ্যের সুরক্ষা, ওভারঅল কাজ বললে এই সবগুলোই থাকে এর ভেতরে, বুঝেছেন হোপফুলি? ওকে। 4P এর প্রবক্তা কে? 4P এর ফুল ফর্ম কি? প্রোডাক্ট, প্লেস, তারপরে হচ্ছে প্রমোশন, প্রাইস, মানে এটা হচ্ছে 4P কে বেসিক্যালি বলা হয় বিপণন মিশ্রণের যে মার্কেটিং মিক্সের যে 4টা পার্ট, এটা হচ্ছে 4P। এইটা বেসিক্যালি কে পায়োনিয়ার? ফিলিপ কটলার না এইজে ম্যাককার্থি? জেরোম ম্যাককার্থি, ইয়েস, নাইস। জেরোম ম্যাককার্থি হচ্ছে 4P এর প্রবক্তা, আর ওভারঅল মার্কেটিং এর ফাদার বা মার্কেটিং এর জন্ম হচ্ছে ফিলিপ কটলার, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? সরি, বি, জে ম্যাককার্থি। ওকে, আচ্ছা, তাহলে আমরা গত বছরের কোশ্চেন শেষ করছি, এরপর হচ্ছে 24-25 সেশনে। লেটস গো। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? অর্থাৎ এই যে 4P, ঠিক আছে, পি পি পি, 4টা পি যেটা 4টা বললাম, এই জায়গাটা কে থাকে? অর্থাৎ এরা কাকে টার্গেট করে? কাকে টার্গেট করে এই 4টা কাজ করা হয়, প্রাইস, প্লেস, প্রমোশন, এগুলো হচ্ছে কার উপর ভিত্তি করে করা হয়? 49। ভোক্তা, ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো, কারণ ভোক্তাই রাজা, ভোক্তাকে কেন্দ্র করেই সব কাজ করা হয়, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি, ঠিক আছে, নাইস। ওকে, কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়? বাজার বিভক্তিকরণ, ঠিক আছে, মার্কেট সেগমেন্টেশন এর বৈশিষ্ট্য নয়। কোনটি বলতো? পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, কর্ম উপযোগী, নির্ভরযোগ্য, কোনটি হবে বলো তোমরা? ওকে, সো 50-এর ডি, ঠিক আছে। সো বৈশিষ্ট্য নয় কোনটি? নির্ভরযোগ্যতা। বাকি 3টা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। পরিমাপযোগ্যতা বলতে বোঝায় যে
মার্কেট যেটা আমরা সিলেক্ট করছি সেই মার্কেটটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যাবে কিনা, যে হচ্ছে কতগুলো কাস্টমার আছে বা হচ্ছে কত পরিমাণ প্রফিট আমরা এখান থেকে পেতে পারি, এটা বলা হচ্ছে পরিমাপ যোগ্যতা, প্রবেশ যোগ্যতা। অর্থাৎ আমাদের ওরকম এনাফ ম্যাটেরিয়াল আছে কিনা বা রিসোর্সেস আছে কিনা যেটা নিয়ে আমরা একটা মার্কেটে প্রবেশ করতে পারবো, ঠিক আছে, বা ওরকম লিঙ্ক লমিং কানেকশন আমাদের আছে কিনা, এটাকে প্রবেশ যোগ্যতা বলা হচ্ছে। কর্ম উপযোগিতা, অর্থাৎ আমরা যে মার্কেটটা সিলেক্ট করছি সেখানে আমরা মার্কেটিং এর কাজটা ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা, বা হচ্ছে ভালোভাবে আমাদের যে এমপ্লয়ি আছে তাদের পরিচালনা করতে পারবো কিনা, এটা বলা হচ্ছে কর্ম উপযোগিতা, ওভারঅল আর কি সিচুয়েশনটা। ওকে, এন্ড নির্ভরযোগ্যতা, এটা অবশ্যই কার্যকরী কোনো কার্যকরী বাজার ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। আচ্ছা, কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? এটা তো সবাই জানার কথা, বলো কোনটা সত্যগত, অর্থাৎ একজন থেকে আরেকজনকে দেওয়া, আরেকজনের কাছে চলে যাওয়া। 51 সত্যগত উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে। রাইট, সি হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়, আমার কাছ থেকে আমার কাছ থেকে রোহিতের কাছে আমি কোন একটা প্রোডাক্ট বেচছি, সো ওই সত্যটা আমার কাছে যেটা ছিল, আমি যে ওনার ছিলাম এখন আর আমি ওনার নাই, আরেকজনের কাছে চলে গেছে, এটাকে বলে সত্যগত উপযোগ। ওকে, এটা সৃষ্টি করা হচ্ছে ক্রয় বিক্রয়। পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার, ঠিক আছে। ওই যে উৎপাদন ব্যবস্থাপনায় বললাম যে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার বা হচ্ছে কস্ট কমানোকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনার মেইন রিজন। তো ওই জিনিসটা কিসের ভেতরে থাকে বেসিক্যালি? কার্যকারিতা, দক্ষতা, মিতব্যয়িতা, সঠিক ব্যবহার। অ্যান্সার কোনটা হবে? 52 এর অ্যান্সার কোনটা হবে? ওকে, বি, দক্ষতা, রাইট। দক্ষতা হচ্ছে অ্যান্সার। সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ বা সব থেকে ভালো সার্ভিস যেটা দিয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে দক্ষতা। ওকে, নেক্সট, নিচের কোনটি পণ্যের উপাদান নয়? নিচের কোনটি পণ্যের উপাদান নয়? ওই যে 4P যেটা দেখছি না আমরা, 4P এর ভেতরে প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন, ঠিক আছে। ওই যে প্রোডাক্ট, ওই 4P এর একটা পার্ট, এটা এই প্রোডাক্টের ভেতরে পড়ে না কোনটা? ঠিক আছে, গুণমান অবশ্যই প্রোডাক্টের সাথে রিলেটেড, অর্থাৎ পণ্যের কোয়ালিটি কেমন হবে। ডিজাইন, এটা প্রোডাক্টের সাথে রিলেটেড। ব্র্যান্ড নাম, ঠিক আছে, এটা প্রোডাক্টের নাম কি হবে। ওকে, এরকম মিস্টার নুডলস, এটা যে এই যে নামটা, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। ওকে, তো এগুলো সবই হচ্ছে পণ্যের উপাদান। মজুদ হচ্ছে পণ্যের উপাদান নয়, ঠিক আছে। মজুদ হচ্ছে স্থান, বা যেটাকে বলা হচ্ছে আমাদের প্লেস। এই প্লেসের ভেতরে মজুদ ছাড়াও আর কি কি থাকে? মজুদ থাকে, পরিবহন থাকে, এগুলো হচ্ছে প্লেসের ভেতরে থাকে, অর্থাৎ সাপ্লাই চেইন যেটা বলা হয়, এই টার্মটাই হচ্ছে আমাদের স্থান, আর এটার ভেতরে মজুদ পণ্য থাকে। অর্থাৎ তাহলে কোনটি উপাদান নয়? মজুদ পণ্য। পণ্যের জীবন চক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? পণ্যের জীবন চক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? পণ্যের জীবন চক্র বলতে কি বোঝায়? পণ্যের জীবন চক্র বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, ধরো অ্যাজ এ পার্সন আমি হচ্ছে জন্মগ্রহণের পরে বুড়ো যখন হয়ে যাব তখন মারা যাব, রাইট। তো এই যে টাইমটাতে ছিল, আমি ছোট ছিলাম, ঠিক আছে, তারপরে বড় হলাম, তারপরে একসময় বয়স হয়ে মারা গেলাম, ঠিক আছে। তো এরকম একটা জীবন চক্র পণ্যেরও আছে। তো এই জীবন চক্রটা আমরা একটু দেখি। 5টা স্টেপ আছে একটা পণ্যের, 5টা এরকম চক্র আছে। প্রথমেই হয় হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, পণ্য উন্নয়ন, ঠিক আছে। দেন পূর্ণতা, ওকে, পণ্য উন্নয়ন গেল।
হচ্ছে পূর্ণতা, ভুল বলতেছি আমি, সূচনা স্তর, ঠিক আছে, সূচনা, সূচনা, দেন হচ্ছে প্রবৃদ্ধি, তারপর হচ্ছে পূর্ণতা, আর সর্বশেষ কি পতন। সো বেসিক্যালি এই 5টা স্তর। প্রথম স্টেজে কি হয়, পণ্য উন্নয়ন স্তরে এসে আমরা প্রোডাক্টটা জাস্ট হচ্ছে বানাই, মার্কেটে হচ্ছে লঞ্চ করলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল হচ্ছে আমরা একটা নতুন গাড়ি মার্কেটে লঞ্চ করলাম যেটা হচ্ছে আকাশে উঠতে পারে, ফর এক্সাম্পল। সো আকাশে উঠতে পারে একটা প্রোডাক্ট আমরা এটা ডেভেলপ করতেছি, এখনো মার্কেটে ছাড়িনি, ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে এই প্রোডাক্টটা সূচনা স্তরে আসবে, অর্থাৎ আমরা মার্কেটে মাত্র ছাড়া শুরু করছি, অল্প অল্প করে বিক্রি বাড়তেছে, ঠিক আছে। এই পণ্য উন্নয়ন স্তরে কোনো বিক্রি ছিল না, জাস্ট আমরা প্রোডাক্টটা তৈরি করছি। সূচনা স্তরে এসে প্রোডাক্টের বিক্রিটা বাড়া শুরু করছে, অনেক মার্কেটিং টার্গেটিং করতেছি, অনেক কিছু হচ্ছে। তো এটার পরে সূচনা স্তরে আমার হচ্ছে বিক্রয় বাড়তেছে। আচ্ছা, দেন হচ্ছে প্রবৃদ্ধি স্তর। এই স্তরে এসে অনেক ফাস্ট আমার বিক্রয়টা বাড়ে, কজ আমার হচ্ছে সূচনা স্তরে অনেক বিজ্ঞাপন দেওয়ার ফলে, অনেক কিছু করার ফলে মানুষ চিনে এন্ড মানুষ কেনা শুরু করে ভ্যাস্ট অ্যামাউন্টে। দেন হচ্ছে প্রবৃদ্ধি স্তরটা থাকে। এরপর হচ্ছে পূর্ণতা। পূর্ণতা স্তর হচ্ছে এমন একটা বোঝায় যেখানে সর্বোচ্চ পিক পয়েন্টে পৌঁছায় আমার বিক্রয়টা, ঠিক আছে। পিক পয়েন্টে পৌঁছানোর পরে এবার আস্তে আস্তে আমার নামতে থাকে, ঠিক আছে। এই পূর্ণতা স্তরে সব থেকে বেশি সময় থাকে ইন জেনারেল একটা প্রোডাক্টের। যতদিন পর্যন্ত একটা প্রোডাক্ট মার্কেট আউট না হয় ততদিন পর্যন্ত সে পূর্ণতা স্তরেই থাকে, ঠিক আছে। তো এই স্তরে এসে আমার বিক্রয়ের যে হারটা, এই প্রবৃদ্ধি স্তর যেটা ছিল এটা কমে যেতে থাকে, ঠিক আছে। তাহলে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে, এই পূর্ণতা স্তর একটা টাইমে যে এটা পতন হয়ে যায়, ঠিক আছে, পতন স্তরে চলে যায়। অর্থাৎ তাহলে আমরা পণ্য জীবন চক্রে কোন স্তরে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে বলবো? পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি না পূর্ণতা? 54 ডি, রাইট। ওকে, পণ্য জীবন চক্রে কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে, ডি হবে। নিচের কোনটি বাজারজাত মিশ্রণের উপাদান নয়? বলো, নিচের কোনটি বাজারজাত মিশ্রণের উপাদান নয়? বাজারজাতকরণ মিশ্রণ একটু আগে দেখলাম 4P যেটা, ওটাই প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পণ্য, মূল্য, স্থান আর প্রসার, রাইট। ডি হচ্ছে অ্যান্সার, মুনাফা মিশ্রণের উপাদান নয়। পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা আর হচ্ছে ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? একটু আগেই তোমাদেরকে আমি এটা বোঝাইছি, বলতো 56 কি হবে? প্রাপ্ত সুবিধা ও ব্যয়িত অর্থের পার্থক্য, অর্থাৎ যা তোমরা পেয়েছো তার থেকে কি পরিমাণ ব্যয় করেছো সেটা ডিফারেন্স কি বলা হচ্ছে? ক্রেতা আনুগত্য, ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু নাকি বিনিময়? রাইট, ক্রেতা ভ্যালু, একটু আগে দেখিয়েছে। ক্রেতা সন্তুষ্টি বলতে কি বোঝায়? ক্রেতা সন্তুষ্টি বলতে বোঝায় আমি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস থেকে যেটা এক্সপেক্ট করছিলাম আর যেটা পেয়েছি, ঠিক আছে, যেটা এক্সপেক্ট আর যেটা রিয়ালিটি, এইটা যে ডিফারেন্স সেটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আমার এক্সপেকটেশন যত আমার রিয়ালিটি প্রোডাক্টটা বা রিয়েল প্রোডাক্টটা মিট করতে পারবে তত আমার ক্রেতা সন্তুষ্টিটা বাড়বে। ওকে, তো তারপরটা দেখি, পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? ঠিক আছে, উপ উপাদান বলতে বেসিক্যালি বোঝা যাচ্ছে পরিবহন হচ্ছে বিপণন মিশ্রণ যে 4টা আছে, পণ্য, মূল্য, স্থান, প্রসার, তার ভেতরে পরিবহন কোন জায়গায় পড়ে আর কি? 57
সি স্থান, রাইট। একটু আগে বলছি যে স্থানের ভেতরে গুদামজাতকরণ বা মজুদ অথবা পরিবহন এগুলো আসে। পার্ট, PERT এর পুনরূপ কি বলতো? পার্টের পুনরূপ কোনটা হবে? প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রেজাল্ট টেস্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রেজাল্ট টেকনিক, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেস্ট। অষ্টান্ন অ্যান্সার কোনটা হবে? ওকে, অষ্টান্ন অ্যান্সার হচ্ছে আমাদের এই প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। সো ঠিক আছে, মরিয়ম ঠিক বলেছো, এরপরে যারা এই বলতেছো সবারটা সঠিক। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উৎপাদন ব্যবস্থা আমরা পড়েছি না এগুলা? রূপগত, স্থানগত, সত্যগত, সময়গত। কোনটা হবে 59? রূপগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে আমার উৎপাদন, স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহন, সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয়, আর সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। অর্থাৎ বর্তমানে আমি হচ্ছে আলু রাখতেছি রেফ্রিজারেটরে, যাতে আমি 1 বছর পরে বা হচ্ছে একটা পরবর্তী টাইমে যে এটা ইউজ করতে পারি বা খাইতে পারি। ঠিক আছে, তো একটা সময়ের যে একটা উপযোগ সৃষ্টি করছে, এটাকে বলা হচ্ছে সময়গত উপযোগ, এটা করতেছে গুদামজাতকরণ। নিচের কোনটি স্থির ব্যয় নয়? স্থির ব্যয়, স্থির ব্যয় বলতে কি বুঝি? অর্থাৎ যে ব্যয়টা হইলে মানে এটা কতটুকু প্রোডাক্ট আমি উৎপাদন করলাম বা কতটুকু পণ্য উৎপাদন করলাম বা সার্ভিস কতটুকু দিলাম, এই জিনিসটার উপর ডিপেন্ড করে না। স্থির ব্যয় সবসময় একই রকম থাকে। আমি 10টা প্রোডাক্ট উৎপাদন করলেও যে পরিমাণ আমার ব্যয় থাকবে, 100টা প্রোডাক্ট উৎপাদন করলেও সেই একই পরিমাণ আমার ব্যয় হবে। এই পার্টটুকু বলা হয় স্থির ব্যয়। তো এই স্থির ব্যয়ের মধ্যে পড়ে না কোনটা? ঠিক আছে, চলতি ব্যয় কোনটা? অ্যান্সার কোনটা হবে 60-এর? গুড। কাঁচামালের খরচ স্থির ব্যয়ের ভিতরে পড়ে না। কারণ ধরো আমি যদি 10টা ম্যাঙ্গো জুস উৎপাদন করতে যাই, তো ধরলাম আমার যদি 10টা ম্যাঙ্গো জুস উৎপাদন করতে 10টা আম লাগে, সেক্ষেত্রে 100টা ম্যাঙ্গো জুস উৎপাদন করতে আমার 100টা আম লাগবে। তো দেখা যাচ্ছে আমার কাঁচামালের খরচ বাড়তেছে আমার পণ্যের উৎপাদনের পরিমাণের উপরে। তো এটা কিন্তু স্থির তো থাকতেছে না, রাইট? এর জন্য এটা বলা হচ্ছে স্থির ব্যয় না। বীমা প্রিমিয়াম, বেতন, কারখানার ভাড়া, তুমি 10টা উৎপাদন করো 100টা উৎপাদন করো, তোমার দেওয়াই লাগবে একই পরিমাণ। আগেও 5000 টাকা দেওয়া লাগতো, এখনো 5000 টাকাই দেওয়া লাগতেছে 100টা উৎপাদন করার পরেও। ঠিক আছে, তো এটা হচ্ছে বাকিগুলা স্থির ব্যয়। বীমা প্রিমিয়াম, বেতন, কারখানা ভাড়া সবই স্থির ব্যয়, কাঁচামালের খরচটা স্থির ব্যয় না। ওকে, এবার আমরা করব সেশন 2023-2024। ওকে, নিচের কোন উপাদানকে উৎপাদনের জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়? নিচের কোন উপাদানকে উৎপাদনের জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়? উপাদান 4টি, এর ভেতরে কোনটি হচ্ছে জীবনী শক্তি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি অবশ্যই না, ঠিক আছে। মূলধন তো টাকা পয়সা, এর আবার জীবন থাকবে কেমনে? সংগঠনটা অর্গানাইজেশন, অনেকগুলো পিপল নিয়ে। তাহলে বাকিটাকে কে? শ্রম। ওকে, শ্রম। এটা অ্যান্সার কি হবে সঠিক করে বলো তো তোমরা? 49, 24, সি। ঠিক আছে, মূলধনই হবে, কারণ উৎপাদনের জীবনী শক্তি টাকা না থাকলে অ্যাকচুয়ালি কোনো কিছু পসিবল না। ওকে, নিচের কোন উপাদানটি পণ্য ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তার করে না? নিচের কোন উপাদানটি পণ্য ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তার করে না? ক্রেতার চাহিদা, ব্যয়, ক্রয় ক্ষমতা, বন্টন ব্যবস্থা। পণ্য ডিজাইনে প্রভাব বিস্তার করবে না, ঠিক আছে। ক্রেতার চাহিদা,
ব্যয়, ক্রয় ক্ষমতা, বন্টন ব্যবস্থা। কোনটা হবে? 50। 50-এর অ্যান্সারটা বলো। ওকে, তো 50 হচ্ছে ডি। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন অবশ্যই প্রভাব বিস্তার করে, কারণ ক্রেতা যেটা চাচ্ছে সেটা যদি সেই ডিজাইনে সে প্রোডাক্ট যদি না পাই তাহলে তো সে নিবে না, তাই না? তো ব্যয়ের উপর ডিপেন্ড করে। যদি ব্যয় কম হয় একটা প্রোডাক্টের, সস্তা প্রোডাক্ট হয়, তো ডিজাইন অবশ্যই খারাপ হবে। ক্রয় ক্ষমতা, তো ক্রেতার ক্রয় ক্ষমতার উপরেও দেখতে হবে। সে যদি চাই খুব, তার যদি টাকা পয়সা অনেক বেশি থাকে তো সে ভালো ডিজাইন নিতে পারে। যার টাকা পয়সা কম সে কম খারাপ, একটু খারাপ ডিজাইনের নিবে বা একটু কম ভালো ডিজাইনের নিবে। ওকে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ডি, কারণ এই তিনটা হচ্ছে কোন ডিজাইনে প্রভাব বিস্তার করে, বাকি যেটা থাকে সেটাই অ্যান্সার করে না। বন্টন ব্যবস্থা। জিট এর পুনরূপ কি বলো তোমরা? JIT, just in time, job information technology, joint inventory tracking, justified inventory technique. ওকে, নাইস। 51 জাস্ট ইন টাইম। ওকে, জিট বেসিক্যালি একটা হচ্ছে ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ আমার যখনই হচ্ছে ক্রেতার প্রোডাক্ট দরকার আমি হচ্ছে তখনই প্রোডাক্টটা পাঠাবো, বুঝছো? সো এর আগে পাঠাইলে আমার কি হবে, ইনভেন্টরি খরচ বেড়ে যায়। ধরো হচ্ছে আমার ক্রেতা আজকে চাচ্ছে 10টা প্রোডাক্ট, আমি আজকেই উৎপাদন করে আজকে এনে দেবো, এরকম একটা সিস্টেমকে বলা হচ্ছে জাস্ট ইন টাইম। যখনই দরকার তখনই। এক্সট্রা আমি হচ্ছে যাতে কস্ট না পড়ে, যে ইন বিটুইন যে প্রোডাক্টটা রেখে দেওয়ার যে কস্ট, এইটা কমানোর জন্য জাস্ট ইন টাইমটা ইউজ করা হয়। সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? 52। উৎপাদন গতি বৃদ্ধি, কর্মীর সংখ্যা কমানো, ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো। অ্যান্সার কোনটা হবে? A, B, C। ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো, কর্মীর সংখ্যা কমানো, উৎপাদন গতি বৃদ্ধি। 52 রাইট, সি, ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি করা। অর্থাৎ বেসিক্যালি সার্বিক মান ব্যবস্থাপনা এরকম একটা জিনিস যেটা বোঝাচ্ছে আমার সবসময়ই আমার এরকম টেন্ডেন্সি থাকা লাগবে যে আমি আজকে যে প্রোডাক্টটা তৈরি করতেছি সেটা যে মানে আছে তার থেকে ভালো মান আমার আগামী দিনেও হবে, অর্থাৎ ধারাবাহিকতা থাকা লাগবে এখানে। ফর এক্সাম্পল আমরা যদি আইফোনের এক্সাম্পল দিই, দেখো প্রত্যেকটা কিছুদিন পরপরই তারা নতুন নতুন মডেল বের করে, কখনোই কিন্তু একটা মডেল নিয়ে বসে থাকে না, সবসময় তারা কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করে, নতুন নতুন মডেল বের করার চেষ্টা করে, ঠিক আছে? সিরিজ তাদের চলতেই থাকে। এটা বলা হচ্ছে ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি, এটা হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য। সি অ্যান্সার। বিপণনের মৌলিক ধারণা কোনটি? বিপণনের কিছু ধারণা আছে, ঠিক আছে, এরকম কোনটা কোনটা হতে পারে বলো? এখানে প্রথম বিপণনের যে বইটা আছে প্রথম চ্যাপ্টারে এটা আছে আমাদের, উৎপাদন, সঞ্চয়, ভোগ, বিনিময়। এটা অ্যান্সার কি হবে? 53 ডি, রাইট। বিপণনের মৌলিক ধারণা হচ্ছে বিনিময়। আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার অভাব, চাহিদা, তারপর হচ্ছে প্রয়োজন, এরকম কিছু কিছু জিনিস আছে। তো বাকি তিনটা যেটা আছে এটা মৌলিক ধারণার ভিতরে পড়ে না। ওকে, বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে নিচের কোনটি বিবেচনায় নিতে হয়? বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে, অর্থাৎ যে বিজ্ঞাপনটা দিব আমি হচ্ছে অনলাইনে দিব কি টিভিতে দিব কি খবরের কাগজে দিব, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? পণ্যের মান, পণ্যের উপকরণ, পণ্যের প্রকৃতি, পণ্যের উৎপাদনের বছর। চন্ন কি হবে? চন্ন বলো। বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে নিচের কোনটি বিবেচনায় আমরা নেই? পণ্যের মান, পণ্যের প্রকৃতি, ঠিক আছে, অর্থাৎ প্রকৃতির উপরে ডিপেন্ড করে
এই প্রোডাক্টটা আমরা কোথায় দিব, অ্যাড দিব। ধরো হচ্ছে আমি হচ্ছে ইসের বিজনেস করি, রিয়েল এস্টেটের বিজনেস করি, বিল্ডিং টিল্ডিং সেল করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে খবরের কাগজ একটা বড় সোর্স হইতে পারে, কজ এলিট যে পিপল এখনো খবরের কাগজ পড়ে, তো সেক্ষেত্রে আমি ওখানে বিজ্ঞাপনটা দিলাম। আবার ধরো আমি চকলেট বিক্রি করি, ঠিক আছে, তো চকলেটের বিজ্ঞাপন অবশ্যই আমি টিভিতে দিব, বা হচ্ছে আমি ইউটিউবের একটা ভিডিওতে দিয়ে দিব এরকম ভাবে। বা যদি আমি কি বলা যায় জীবন বীমা কি করি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার প্রচার করতে হবে, ওই ব্যক্তিক বিক্রয় করতে হবে বেশি, ঠিক আছে। তো পণ্যের প্রকৃতি অনুযায়ী বিজ্ঞাপনের মাধ্যমটা চেঞ্জ করা হয়। উৎপাদক ও পুনঃবিক্রেতা উভয় কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়? উৎপাদক ও পুনঃবিক্রেতা উভয় কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় দুইজনই করবে, উৎপাদকও করবে, পুনঃবিক্রেতাও করবে। এটা কোন পণ্যের ক্ষেত্রে? বিজ্ঞাপন হচ্ছে অর্থের বিনিময়ে পণ্যের নৈমিত্তিক উপস্থাপনা, টিভিতে বা অ্যাডে যেগুলো দেখি। ব্যক্তিক বিক্রয় হচ্ছে যে মানুষের কাছে যে বলে ভাই আমার প্রোডাক্টটা নেন, এই আর কি। তো সুবিধা পণ্য, অযাচিত পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, কোনটা হবে? 56 রাইট, ডি হচ্ছে বিকেএইচ বিজয়, নাইস নেম। ওকে, সো এক্ষেত্রে হচ্ছে কোনটা বলছো? ডি না, ডি তো হবে না, অযাচিত পণ্য। কই গেল ওটা? ও অযাচিত পণ্যের ক্ষেত্রে হচ্ছে কি করা হয়? অযাচিত পণ্য যেরকম বললাম যে জীবন বীমা, তো এই প্রোডাক্ট গুলো মানুষ সহজে জানে না, এই জন্য এটার প্রচার প্রসারণ অনেক বেশি করা লাগে। এন্ড মানুষের কাছে ব্যক্তিক বিক্রয় যে জিনিসটা বলা হচ্ছে, ব্যক্তিক বিক্রয়টা এখানে করা লাগে বেশি মানুষের কাছে যে কারণ তুমি এই জিনিসটা দেখবা যারাই কিন্তু ইন্স্যুরেন্স এর সেল করে তারা কিন্তু ওই যে মানুষের পিছনে লেগে থাকে অনেক দিন ধরে, তাই না? তো ওইটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। সো শুধু যদি বিজ্ঞাপন বলা থাকতো সেক্ষেত্রে না আমরা অন্যান্য জিনিসগুলো দিতে পারতাম, কিন্তু যেহেতু ব্যক্তিক বিক্রয়ের কথা বলছে এই জন্য আমরা অযাচিত পণ্যটা সিলেক্ট করলাম। পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয় কোনটি? মুনাফা সর্বোচ্চকরণ, বিক্রয় বৃদ্ধি, টিকে থাকা, বাজার শেয়ার হ্রাস, ঠিক আছে। একটা প্রোডাক্টে যে আমি মূল্য নির্ধারণ করব এটার উদ্দেশ্য কি কি থাকে, রাইট? মুনাফা সর্বোচ্চকরণ, অবশ্যই আমি মুনাফা বাড়ানোর জন্য, তো মুনাফার জন্যই বেসিক্যালি আমি মূল্য নির্ধারণ করি। বিক্রয় বৃদ্ধি, এটা একটা উদ্দেশ্য হতে পারে, কারণ দেখা যাচ্ছে আমার প্রাথমিকভাবে যদি আমি মার্কেটে প্রবেশ করতে চাই, যেটাকে বলে মার্কেট পেনিট্রেশন, সেক্ষেত্রে আমি কি করি, বিক্রয় বৃদ্ধি করা দরকার, আমার মানুষের কাছে বেশি পৌঁছানো দরকার, পণ্যের মূল্যটা কমাই দিই, তো এটাও একটা উদ্দেশ্য। টিকে থাকা, অবশ্যই মার্কেটে টিকে থাকতে হবে, অন্য যারা প্রতিযোগী আছে তাদের সাথে আমার কম্পিট করতে হবে। তো কম্পিট করতে গেলে কি করতে হবে, তারা যে প্রোডাক্ট, তারা যেরকম প্রাইস নির্ধারণ করতেছে তার আশেপাশে থাকা লাগবে টিকে থাকতে গেলে, বা তার থেকে কমও থাকা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, যে বাজার শেয়ার হ্রাস, কোনো কোম্পানি চায় না যে বাজার শেয়ার হ্রাস করুক, এটা একটা উদ্ভট ব্যাপার। সো পণ্য মূল্য নির্ধারণের উদ্দেশ্য 9 কোনটি? বাজার শেয়ার হ্রাস। বাজার শেয়ার বলতে কি বোঝায়? বাজার শেয়ার বলতে কি বোঝায় জানো তোমরা? বাজার শেয়ার বলতে বোঝায় একটা স্পেসিফিক মার্কেটে, ফর এক্সাম্পল আমি যদি বলি টিস্যুর যে মার্কেটটা আছে, ধরো 100টা টিস্যু পুরো বাংলাদেশের মানুষের লাগতেছে, ঠিক আছে, এক্সাম্পল। তো সেক্ষেত্রে 50টা টিস্যু দিচ্ছে বসুন্ধরা, তাহলে বাজার শেয়ার 50 আছে হচ্ছে বসুন্ধরার, আবার 50টা দিচ্ছে অন্য কোনো কোম্পানি, ওই কোম্পানির আছে আবার 50টা বাজার শেয়ার, ঠিক আছে। এটাকে বলা হয় যে মার্কেটে একটা স্পেসিফিক প্রোডাক্টের মার্কেটে কার কতটুকু শেয়ার, কোন কোম্পানি কতটুকু শেয়ার, এটাকে বলে বাজার শেয়ার। এটা হ্রাস করা কেউ চায় না, অবশ্যই বাড়াতেই চাই। তাহলে অ্যান্সার হবে কোনটা? বাজার শেয়ার হ্রাস। নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয় বলতো?
নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়? টাকা পয়সা রিলেটেড যে পরিবেশটা, পরিবেশ আমাদের প্রাকৃতিক পরিবেশ থাকে, অর্থনৈতিক পরিবেশ থাকে, তারপরে হচ্ছে আইনগত পরিবেশ থাকে, প্রযুক্তিগত পরিবেশ থাকে, এরকম অনেকগুলো পরিবেশ আছে আমাদের 5টা 6টা। যেটার ভিতরে অর্থনৈতিক পরিবেশের উপাদান নয় কোনটা? অর্থনৈতিক পরিবেশ উপাদান যেটা যেটা ওইটা বাদ দিয়ে যেটা নাই সেটাই আর কি। মুদ্রাস্ফীতি আছে, সঞ্চয় আছে, বিনিয়োগ আছে, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড যা আছে সব অর্থনীতির ভেতরে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে বোঝায় যে প্রোডাক্টের দাম বেড়ে যায়, ঠিক আছে, টাকার মান কমে যায়, এটা আর কি। সঞ্চয় সেভ করা, বিনিয়োগ অর্থাৎ কোনো জায়গায় বিনিয়োগ করা। জলবায়ু কিসের আন্ডারে? জলবায়ু হচ্ছে প্রাকৃতিক পরিবেশের আন্ডারে, অর্থনৈতিক পরিবেশের আন্ডারে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? জলবায়ু, বি। ঠিক আছে, মাহবুবুর রহমান, রাইসা, মাহবুবুর রহমান, ঠিক আছে, নাইস। কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? কাস্টমাইজেশন বলতে হচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যটাকে মডিফাই করার যে ব্যাপার বোঝায়। অর্থাৎ আমি যদি চাই হচ্ছে আমি একটা সুন্দর গয়না কিনবো, সেটাতে আলাদা করে আমার পুঁথি বসাই দিতে হবে বা এরকম, ক্রেতার বিক্রেতার কাছে যে বলবো সেটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন। এটার মৌলিক দিক কোনটি? মৌলিক দিক বলতে মেইন যে ফ্যাক্টরটা কোন জায়গায়, কাকে কাস্টমাইজেশন বলে? বলো 7 নম্বরটা। ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিমার্জন, ঠিক আছে। ক্রেতা যেটা চাচ্ছে সেই অনুযায়ী আমার পণ্যটা দিতে হবে, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন। ওকে, সেশন 2022-2023 আমরা বেসিক্যালি বিগত 10 বছরের কোশ্চেন সমাধান করতেছি। সো তোমরা ট্রাই করো তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা যাতে ভিডিওটা দেখতে পারে, এন্ড তাদেরও দেখা যাচ্ছে হেল্পটা হয়ে যায়। এখনই যদি এই 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারো যে কেমন টাইপের কোশ্চেন আসতেছে বা কি কি কোশ্চেন আসতেছে, তাহলে দেখবা বই পড়া সহজ হয়ে যাবে অনেক। যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই তুমি ফোকাস করতে পারবা। ওকে, বলো এটা পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা বৃদ্ধি পায়? জীবন চক্র বোঝালাম না একটু আগে? পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা বৃদ্ধি পায়? পরিপক্কতা, সূচনা, প্রবৃদ্ধি, পণ্য উন্নয়ন। প্রবৃদ্ধি স্তরে বৃদ্ধি পায়, ঠিক আছে। তোমরা যারা যারা সি অ্যান্সার দিয়েছো তাদেরটা সঠিক। ওকে, সো কিভাবে বৃদ্ধি পাই? সূচনা স্তরে তো হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টটা মার্কেটে ছাড়তেছি, আমার ব্যাপক পরিমাণে খরচ হচ্ছে মার্কেটিং রিলেটেড বা হচ্ছে বিজ্ঞাপন রিলেটেড, এইটা গেল। দেন হচ্ছে আমার প্রবৃদ্ধি স্তরে পণ্যের আমি নতুন বাজার প্রবেশ করছি, প্রচুর পরিমাণে বিক্রি বাড়তেছে। যখন পূর্ণতা স্তরে পৌঁছায় ওই প্রোডাক্টটা আমার প্রতিযোগিতা কপি করা শুরু করে, প্রতিযোগীরা, ঠিক আছে, কপি করে তারা ওরকম একটা জিনিস বা আমার থেকে বেটার কোনো কিছু নেওয়ার চেষ্টা করে, নিয়ে আসার চেষ্টা করে, এটা বলে পূর্ণতা স্তর, ঠিক আছে। তো এই স্তরটা ধরে রাখার জন্য আমার প্রতিযোগীদের সাথে একরকম লড়াইয়ে নামতে হয়, তাদের থেকে সবসময় বেটার সার্ভিস আমাকে দিতেই হয়, ঠিক আছে। সেটা হচ্ছে পরিপক্কতা স্তর হবে, কোন স্তরে, সরি প্রবৃদ্ধি স্তরই হবে, ঠিক আছে। কেন হবে? কারণ প্রবৃদ্ধি স্তরে বৃদ্ধি পাওয়া শুরু করে, দেন হচ্ছে প্রতিযোগিতা একদম সব থেকে বেড়ে থাকে হচ্ছে পরিপক্কতায়। ওকে, নিচের কোন মতবাদটিতে অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়? নিচের কোন মতবাদটিতে অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়? অর্থাৎ বিপণনের যে মতবাদগুলো আছে এখানে এই জিনিসটাতে ফোকাস দেওয়া হয় কোন মতবাদে? অনুধাবন ও সাড়া প্রদান, বলতো 50-এর কোনটা হবে? ওকে, অনুধাবন ও সাড়া প্রদান। উৎপাদন মতবাদে বলা হয় বেশি বেশি পরিমাণে উৎপাদন করতে হবে, উৎপাদন করলেই আমার বিক্রয় হবে, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদন মতবাদ। বিক্রয় মতবাদে বলা হয় ক্রেতা এমনি প্রোডাক্ট কিনবে না, তাকে প্ররোচিত করতে হবে, বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে, এটা হচ্ছে বিক্রয় মতবাদ। সামাজিক বিপণন মতবাদ বলা হচ্ছে যে
ক্রেতা সন্তুষ্টির পাশাপাশি আমাদের সমাজের দিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সামাজিক। আর অনুধাবন ও সাড়া প্রদান, এটা হচ্ছে বিপণন। অনুধাবন বলতে বোঝাচ্ছে যে ক্রেতা অ্যাকচুয়ালি কি চাই, ঠিক আছে? আমি কি চাই, ওকে, আমার ডিজায়ারটা কি, ওই ডিজায়ার অনুযায়ী হচ্ছে আমি আমার সার্ভিসটা দিয়ে দেবো, ঠিক আছে? ক্রেতার উপর ফোকাস করব, এই জিনিসটাকেই বলা হচ্ছে অনুধাবন ও সাড়া প্রদান। এটা হচ্ছে বিপণন মতামত অনুযায়ী, ঠিক আছে? কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে হবে আমাকে, বুঝছো? ওকে, অনুধাবন ও সাড়া প্রদান। বিক্রয় মতামত না, বিক্রয় মতামতে বলা হচ্ছে যে ক্রেতারা এমনি এমনি প্রোডাক্ট কিনবে না, তাদেরকে পরিচর্যা করতে হবে, ঠিক আছে? তাদেরকে বিজ্ঞাপন দিতে হবে। যে বিজ্ঞাপনের ধারণাটা আসে বিক্রয় মতামত থেকে, আর বিপণনের ধারণা হচ্ছে ক্রেতাকে অনুধাবন করা এবং ওই অনুযায়ী আমার প্রোডাক্ট বেচা, যেটাকে বলা হচ্ছে সাড়া প্রদান বা কাস্টমার স্যাটিসফ্যাকশন বেসিক্যালি। নিচের কোনটি পণ্যের জীবনচক্রের পর্যায় নয়? নিচের কোনটি পণ্যের জীবনচক্রের পর্যায় নয়? অবশ্যই আমরা দেখছি পাঁচটার বাইরে, যেটা পণ্য উন্নয়নের প্রথমেই থাকে, তারপরে পরিপক্কতা 4 নম্বরে, হ্রাস 5 নম্বরে, পণ্যের বৈশিষ্ট্য না, ঠিক আছে? পণ্যের বৈশিষ্ট্য কোনো জীবনচক্রের পর্যায় না। নিচের কোন বিষয়টি একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? কোনটা হবে বলতো? বান্ন কি হবে? বান্ন কোনটা হবে? নিচের কোন বিষয়টি একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? পণ্যের লেবেলিং, পণ্যের ডিজাইন, পণ্যের বৈচিত্র্য, পণ্যের ব্র্যান্ড নাম। ইমেজ, ইমেজ বলতে কি বোঝায়? ইমেজ বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে আমি হচ্ছে অ্যাজ এ পারসন আমি কোন ব্র্যান্ডটাকে বেশি ভ্যালু দেই, বা যেটা আমি মনে করলে আমার ভালো লাগা কাজ করে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে পণ্যের ইমেজ, রাইট? ডি, ঠিক আছে? পণ্যের ব্র্যান্ড নেমই হচ্ছে ইমেজ বৃদ্ধিতে সহায়তা করে বেশি। নিচের কোনটি ফলপ্রসূ বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত নয়? বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত যেগুলো আছে 5টা আছে টোটাল, ঠিক আছে? পরিমাপ যোগ্যতা একটা একটু আগে বলেছি, তারপরে হচ্ছে প্রবেশ যোগ্যতা, মার্কেটে পেনিট্রেট করতে পারবো কিনা, প্রবেশ করতে পারবো কিনা, মার্কেটে এনাফ বড় কিনা, ঠিক আছে? পর্যাপ্ততা, অর্থাৎ এনাফ আমি যতটুকু মুনাফা করতে চাই ততটুকু ওখানে পাবো কিনা, এগুলো হচ্ছে কি বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত। 9 কোনটা? বাজারে অবস্থান গ্রহণ। ওকে, নাইস। 53 বি, এটা বি অ্যান্সার দিছো মরিয়ম মনি, ঠিক আছে, সঠিক বলছো। নিচের কোনটি ব্যবসায়ী বাজারের ক্রয় অবস্থার ধরন নয়? নিচের কোনটি ব্যবসায়ী বাজারের ক্রয় অবস্থার ধরন নয়? অর্থাৎ ব্যবসায়ী বাজার বলতে যেটা বোঝায় যারা আর কি প্রডিউস করে বা হচ্ছে পুনঃবিক্রয় করে, ঠিক আছে, তারা কিভাবে ক্রয় করে না সেটাই বোঝাচ্ছে। কি হবে? এ বি সি ডি। ঘন ঘন ক্রয়, নতুন কাজ, সংশোধিত পুনঃক্রয়, সরাসরি পুনঃক্রয়। সরাসরি পুনঃক্রয়, সংশোধিত পুনঃক্রয়, নতুন কাজ, ঘন ঘন ক্রয়। নিচের কোনটি ব্যবসায়ী বাজারে ক্রয় অবস্থার ধরন নাই? বলো তোমরা। মানে বাজার দুইটা, ব্যবসায়ী বাজার আর হচ্ছে ভোক্তা বাজার। সো ভোক্তা বাজারের আন্ডারে যেগুলো পড়বে ওইগুলো বাদ দিয়ে বাকিটাই হচ্ছে ব্যবসায়ী বাজারের আন্ডারে। ওকে, আচ্ছা, ধরন 9 যেহেতু বলছে, দেখি। সরাসরি পুনঃক্রয়, এটা ব্যবসায়ী বাজারের ধরন, কারণ সরাসরি পুনঃক্রয় বলতে বোঝাচ্ছে একেবারে ক্রেতার কাছে যে উৎপাদন করছে তার কাছ থেকে আমি সরাসরি নিচ্ছি। তো এটা অবশ্যই ব্যবসায়ী বাজারেরা করে থাকে, কারণ তাদের ভ্যাস্ট অ্যামাউন্টে মাল নেওয়া লাগে। সংশোধিত পুনঃক্রয়, ঠিক আছে, সংশোধিত পুনঃক্রয়, একটা প্রোডাক্টে সমস্যা হয়েছে সেটা আমি ডিরেক্ট চেঞ্জ করে নেই, এটাও ব্যবসায়ী বাজারের আন্ডারেই। নতুন কাজ, এটাও এটার আন্ডারেই। ঘন ঘন ক্রয়, এইটা না, ঘন ঘন ক্রয় হচ্ছে ভোক্তা বাজারের অবস্থার ধরন, ঠিক আছে? বারবার ক্রয় করে না, বেসিক্যালি ব্যবসায়ী বাজারে ক্রয় করা হয় না, একবারে অনেক অ্যামাউন্টে ক্রয় করা হয়। ঘন ঘন ক্রয় হচ্ছে কোন বাজারের ধরন? ভোক্তা বাজারের ধরন। ওকে,
তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার ডি, অবস্থার ধরন নয়। ওকে, নিচের কোনটি জরুরি পণ্য? জরুরি পণ্য তো হঠাৎ করে আমার যে প্রোডাক্টটা মাস্ট দরকার, এটা না হইলে না, এরকম সিচুয়েশনে যখন পড়ি তখন হয় হচ্ছে জরুরি পণ্য। জুতা, ওটস লাইন, সাবান, টেলিভিশন। বলো। জুতা, ওটস লাইন, সাবান, টেলিভিশন। রাইট। 55 হচ্ছে বি, ওটস লাইন। কারণ হঠাৎ করে আমার পেট ব্যথা হইলে বা হচ্ছে অন্য কোনো সমস্যা হইলে আমি কি করি, ওটস লাইন খাই, তো এটা আমার জরুরি পণ্য হয়ে গেছে। বাকি তিনটা যেটা অনেকে বলতে পারে তার জুতাও তো জরুরি পণ্য হইতে পারে। কি হবে, রাস্তার মাঝখানে হঠাৎ করে জুতা ছিঁড়ে গেছে, রাস্তার মাঝখানে হঠাৎ করে জুতা ছিঁড়ে গেলে কি হয়, আমার জুতা কিনি না, জুতাটা সেলাই করি, তো জুতা সেলাই করা জরুরি পণ্য হইতে পারে, জুতা না। নিচের কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা সবচেয়ে বেশি প্রয়োজন? নিচের কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা সবচেয়ে বেশি প্রয়োজন? বিক্রয়োত্তর সেবা বলতে একটা প্রোডাক্ট বেচার পরে যে সার্ভিসগুলো দিয়ে থাকি, যেরকম ওয়ারেন্টি, গ্যারেন্টি, ঠিক আছে? কোন পণ্যের ক্ষেত্রে বেশি দরকার হয় এটা? ভোগ্যপণ্য, শিল্পপণ্য, না বিশিষ্ট পণ্য, না জরুরি পণ্য? 56 কি হবে? ভোগ্যপণ্য, শিল্পপণ্য, বিশিষ্ট পণ্য, না জরুরি পণ্য? সি, বিশিষ্ট পণ্য। কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা নেওয়ার জন্য আমি অনেকদিন ধরে বসে থাকি, অনেক টাকা দিতেও রাজি থাকি, ঠিক আছে, বিশেষভাবে আমার জন্য তৈরি করা হয়, তো এই ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবাটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এখানে। নিচের কোন পণ্যের জন্য উৎপাদনকারী কর্তৃক ব্যাপক প্রসার প্রয়োজন হয়? নিচের কোন পণ্যের জন্য উৎপাদনকারী কর্তৃক ব্যাপক প্রসার প্রয়োজন হয়, ব্যাপক পরিমাণে প্রসার করা হয়, ঠিক আছে? অযোজিত পণ্য। তোমরা যখনই দেখবে ব্যাপক পরিমাণে প্রসার করা হয় বা হচ্ছে ব্যক্তিক বিক্রয় করা হয়, সেক্ষেত্রে সবসময় অযোজিত পণ্য অ্যান্সার হবে। সীমিত বাজার বিষয়টি নিচের কোন পণ্যের জন্য প্রযোজ্য? সীমিত বাজার, ঠিক আছে, লিমিটেড মার্কেট। শিল্প পণ্য, অযোজিত পণ্য, শপিং পণ্য, না জরুরি পণ্য? অসান্য কোনটা হবে বলো? শিল্প পণ্য, ঠিক আছে। এই তিনটা হচ্ছে ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য, ভোগ্য পণ্যের বাজার সীমিত হয় না, সবসময় ভ্যাস্ট হয়, আর ট্রাইও করে সবসময় বুড়ো করার। কিন্তু শিল্প পণ্যের বাজার অনেক ছোট হয়, কারণ শিল্প পণ্যের যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস করে, তারা আবার হচ্ছে যারা আমাকে শিল্প পণ্য আলাদা করে সাপোর্ট দেয়, সেটা কিনে থাকে। তো এই জায়গাটা অনেক ছোট হয়, সীমিত হয়, অল্প কয়েকজন বিক্রেতার কাছ থেকেই সবাই আর কি শিল্প পণ্য কিনে থাকে, বাজারটা সীমিত। পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে বলা হয় কি? পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে কি বলা হয়? পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করা, প্রমিতকরণ, পর্যায়িতকরণ পড়েছ না? তো ওটার ভেতর থেকে যে কোনো একটা হবে। যে প্রমিতকরণ, পর্যায়িতকরণ হচ্ছে এইখানে, ঠিক আছে। তো মান নির্দিষ্ট করা হচ্ছে তোমার ইসের ভেতরে থাকে, প্রমিতকরণের ভেতরে থাকে। যদি প্রমিতকরণ থাকতো তাহলে প্রমিতকরণ অ্যান্সার হইতো এখানে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে পণ্যের ডিজাইনের ভেতরে যাবে আপাতত, এখন যাবে পণ্যের ডিজাইনের ভেতরে। কারণ কি পণ্যের ডিজাইন বেসিক্যালি পণ্যর বাহ্যিক চাকচিক্য কেমন হবে বা তার সাইজটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে করা হয়, ঠিক আছে। আকৃতি ও মান ওই পণ্য ডিজাইনের উপর নির্দিষ্ট ভিত্তি করে করা হয়ে থাকে। ওকে,
তারপর হচ্ছে 60। নিচের কোনটিকে ব্যষ্টিক পরিবেশের উপাদান বলা হয়? নাইস। ব্যষ্টিক আর সামষ্টিক পরিবেশ বোঝো না? সামষ্টিক পরিবেশ হচ্ছে বড় পরিসরে যেটা, ঠিক আছে, অর্থনৈতিক, তারপরে হচ্ছে রাজনৈতিক, যেগুলোর কন্ট্রোল ব্যবসায়ের হাতে নাই, এগুলো হচ্ছে সামষ্টিক পরিবেশ। কন্ট্রোল ব্যবসার হাতে নাই, ঠিক আছে, আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আউটসাইড। বাট ব্যষ্টিকটা ব্যবসায়ের হাতে থাকে, ঠিক আছে, ব্যবসায়ের ভেতরেই থাকে, চাইলে কন্ট্রোল করা যায়। কারিগরি হচ্ছে প্রযুক্তিগত, যেটার প্রযুক্তিগত ভেতরে পড়ে, এটা হচ্ছে সামষ্টিক একটা, ঠিক আছে। সংস্কৃতি, এটা হচ্ছে সামষ্টিকের ভেতরেই পড়ে, কারণ এটা তুমি চাইলে কন্ট্রোল করতে পারবে না, তোমার একটা দেশের সংস্কৃতি। অর্থনীতি ইউ ক্যান কন্ট্রোল, তো এটা হচ্ছে সামষ্টিক পরিবেশের ভেতরে পড়ে। কারিগরি সামষ্টিক পরিবেশের ভেতরে পড়ে, শুধু হচ্ছে আমার প্রতিযোগী, এটা হচ্ছে আমি চাইলে কন্ট্রোল করতে পারি, বা আমি বিভিন্ন স্ট্র্যাটেজি খাটায় তাকে দমায় রাখতে পারি, হচ্ছে ব্যষ্টিক পরিবেশের ভেতরে। ওকে, ব্যষ্টিক পরিবেশ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য। সামষ্টিক পরিবেশ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য না, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে 21-22 সেশনে, এটা হচ্ছে আমার সেশন, বেসিক্যালি আমি 21-22 সেশনে। সো আমাদের সেশনে এই কোশ্চেন গুলো আসলো, সেগুলো আমরা এবার দেখব। দেখো তো অ্যান্সারটা বলো কি হবে অনুমান দেশের। যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয় কি? শপিং পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, সুবিধাজনক পণ্য। রাইট, বি, লোভনীয় পণ্য, ঠিক আছে। তো দেখা মাত্র আমরা ক্রয় করি হচ্ছে লোভনীয় পণ্য, আমরা আগে থেকে কোনো ডিসিশন নেই না, কোনো কম্পেয়ার করি না, জাস্ট দেখলে কিনে ফেলা, এটা হচ্ছে ভোগ্য পণ্য, ললিপপ। নিচের কোনটি ভোগ্য পণ্য নয়? স্থাপনা, টেলিভিশন, রেফ্রিজারেটর, গাড়ি। ভোগ্য পণ্য নয়। ওকে, তো নিচের কোনটি ভোগ্য পণ্য নয়? অর্থাৎ যেগুলো ডিরেক্ট ক্রেতারা ক্রয় করে না, শিল্প পণ্যের ভেতরে যেটা পড়ে সেটা হচ্ছে ভোগ্য পণ্য না, ঠিক আছে। সেখানে স্থাপনা হচ্ছে বেসিক্যালি ভোগ্য পণ্য না, এটা হচ্ছে শিল্প পণ্য। টেলিভিশন, রেফ্রিজারেটর, গাড়ি সবই হচ্ছে ভোগ্য পণ্য, অর্থাৎ ডিরেক্ট ফাইনাল ক্রেতারা যারা ফাইনালি ভোগ করবে তারাই কিনে থাকে বাকিগুলো। বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি বলতো? বিপণনের যে ধারণাগুলো আছে, বিনিময়, তারপরে হচ্ছে কি বলে উৎপাদন, বিপণন, এই তো এগুলো অনেকগুলো আছে। তো বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি? উৎপাদন, পণ্য, বিনিময় না ভোগ? 51 কি হবে বলো? উৎপাদন না, বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা হচ্ছে বিনিময়, ঠিক আছে। বিনিময় দিয়েই শুরু হয়, বার্টার সিস্টেম যেটাকে বলে, অর্থাৎ তুমি আমাকে 10 কেজি চাল দাও, আমি তোমাকে একটা গরু দেবো। তো এই সিস্টেমটা ছিল, টাকা পয়সার কোনো লেনদেন ছিল না, বার্টার সিস্টেম ছিল এটা, ঠিক আছে। একটা পণ্যের বিনিময়ে আরেকটা বিনিময় পণ্য দেওয়াকেই বিনিময় প্রথা ছিল, এইটা দিয়েই প্রথম শুরু হয়, কোনো কিছু ছিল না তখন ওই যুগে। তো এরপরে হচ্ছে উৎপাদন, বিনিময়ের পরে উৎপাদন। 51 অ্যান্সার হচ্ছে সি, আগে বিনিময় তারপর উৎপাদন। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের তালিকাকে কি বলা হয়? ওকে, এটা একটু ফোকাস দাও ভালো করে। বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের তালিকাকে কি বলা হয়? ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিই, জিনিসটা তোমাদের এইচএসসি বই ছিল না, এই জন্য আমি সুন্দর করে বোঝাই দিই জিনিসটা। ওকে, একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য, ধরো হচ্ছে প্রাণ, ওকে, প্রাণ যে কোম্পানি আছে, প্রাণ ফুড। সো
সে কি করে, সে হচ্ছে চানাচুর বেচে। আচ্ছা প্যানেরটা দিব না, আমরা আইফোনেরটা দিই, আর ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারবা। ঠিক আছে, আইফোনের দেখবা আইফোন বা অ্যাপল, এটাকে আমরা বলি অ্যাপল। ঠিক আছে, অ্যাপল হচ্ছে মেইন মাদার কোম্পানি। তো ওর কি থাকে, ফোন থাকে, আইফোন যেটাকে বলি, তারপরে আইপ্যাড থাকে। ঠিক আছে, আইপ্যাড থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, ওয়াচ থাকে। ঠিক আছে, একটা কোম্পানির যে এই ডিফারেন্ট টাইপের যে আইটেম, ঠিক আছে, বা হচ্ছে যে সবগুলো সমষ্টি, এই যে ডিফারেন্ট প্রোডাক্ট বেচতেছে অ্যাপল, এইটার যে সমষ্টিকে বলা হচ্ছে পণ্য মিশ্রণ। ঠিক আছে, প্রোডাক্ট মিক্স। আচ্ছা, তো প্রোডাক্ট মিক্স বলতে কি বোঝাচ্ছি, একটা কোম্পানি যে ডিফারেন্ট প্রোডাক্ট আমাদের সার্ভ করে সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স। অ্যাপল, আইফোন, আইপ্যাড এগুলো দিতেছে। সো এটা হচ্ছে পণ্য মিশ্রণ। আর হচ্ছে পণ্য সারি। কি পণ্য সারি হচ্ছে যে অ্যাপল যে আইফোনটা দিতেছে, আইফোন 11, 12, 13, 14, একটা প্রোডাক্টের আন্ডারে, স্পেসিফিক প্রোডাক্টের আন্ডারে একই টাইপের যে প্রোডাক্টগুলো, এগুলোকে বলা হচ্ছে পণ্য সারি। ওকে, আর সবগুলো প্রোডাক্ট মিলাই যেটা হয় যে কম্পিউটার, ফোন, ওয়াচ, এগুলো হচ্ছে পণ্য মিশ্রণ। আর ওই স্পেসিফিক কম্পিউটারের ভিতরে কোন কম্পিউটারটা আছে বা ফোনের ভিতরে কোনটা আছে, এগুলো হলে পণ্য সারি। বুঝছো সবাই? ওকে, তো বানানো বুঝছো? Give me a thumbs up or a like so that I can move to the next slide. ওকে, নিচের কোনটি বিপণনের কাজ নয়? নিচের কোনটি বিপণনের কাজ নয়? মার্কেটিং এর কাজ না কোনটি? কর্মী সন্তুষ্টি মার্কেটিং এর কাজ না। ঠিক আছে, মার্কেটিং এর কাজ হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। কর্মী সন্তুষ্টি অর্গানাইজেশন নিজেই করবে, বাকিগুলো মার্কেটিং এর কাজ। বিক্রয়, অর্থায়ন, পণ্য ব্যবস্থাপনা সবই মার্কেটিং করে থাকে। কোন পণ্যটি শপিং পণ্য বলতো? কোন পণ্যটি শপিং পণ্য? শপিং প্রোডাক্ট বলতে কি বোঝায়? ক্রেতা অনেক কম্পেয়ার করে, অনেকগুলো কোম্পানির সাথে একটা প্রোডাক্ট কম্পেয়ার করে, অনেক চিন্তা ভাবনা করে সে প্রোডাক্ট গুলো কিনে থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শপিং পণ্য। শ্যাম্পু, টুথপেস্ট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা সাবান, কোনটা হবে? সাবান শপিং পণ্য না, এগুলো হচ্ছে সুবিধাজনক পণ্য। ঠিক আছে, শ্যাম্পু সুবিধাজনক পণ্য, টুথপেস্ট সুবিধাজনক পণ্য। ঠিক আছে, সুবিধাজনক পণ্য সেইগুলো যেগুলো হচ্ছে আমরা সাথে কাছাকাছি কোনো দোকান থেকে কিনে ফেলতে পারি, তো এগুলো কিন্তু সাথে পাওয়া যায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ যেটা এসি হচ্ছে শপিং পণ্য, কারণ এটা কম্পেয়ার করে কেনা লাগে, অনেকদিন ধরে অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন দেখে তারপর আমরা কিনি। তাহলে উত্তর হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। সি। ওকে, তো বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বলতো? মার্কেটিং এ কোনটিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? স্থান, মূল্য, ভোক্তা, সেবা, কোন জন্য কি হবে? রাইট, যারা সি বলেছিল তারা সঠিক, কারণ ভোক্তাই হচ্ছে মেইন গুরুত্ব। মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি? মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি? বাহ্যিক বিবেচ্য বিষয়, ঠিক আছে, বাজারের ধরন,
কোন মার্কেটে তুমি একটা প্রোডাক্ট দিতেছো ওটার উপর ডিপেন্ড করে। বিপণন মিশ্রণ, কোন বিক্রেতার প্রয়োজন, সরকারি পদক্ষেপ। ঠিক আছে, অভ্যন্তরীণ বিবেচ্য বিষয়, অভ্যন্তরীণ আর হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, অভ্যন্তরীণ যেগুলো সেগুলো হচ্ছে কোম্পানির কন্ট্রোলে থাকে, আর বাহ্যিক হচ্ছে কন্ট্রোলে থাকে না, নো কন্ট্রোল। ওকে, যেটা হচ্ছে কন্ট্রোলে থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। বিপণন মিশ্রণ হচ্ছে কন্ট্রোলে থাকে। ঠিক আছে, বিপণন মিশ্রণ প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, অর্থাৎ আমি চাইলেই আমি কোন প্রোডাক্ট দিব বা কোন প্লেসে প্রোডাক্টটা উৎপাদনটা করব সেগুলো আমার আন্ডারে থাকে বা আমি বুঝতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারনাল, অভ্যন্তরীণ। আর বাকি যেগুলো বাজারের ধরন, পুনর্বিক্রেতার প্রয়োজন, সরকারি পদক্ষেপ, সব হচ্ছে বাহ্যিক বিবেচ্য বিষয়। বাহ্যিক বিষয় নয় কোনটি? বিপণন মিশ্রণ, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিবেচ্য বিষয়। বি 56 অ্যান্সার হচ্ছে বি, বিপণন মিশ্রণ। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত? অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত বলো? অযাচিত পণ্য, যেটা বারবার পড়তেছি, বিপণন, পণ্য উৎপাদন না বিক্রয়, কোন ধারণাটি বেসিক্যালি উপযুক্ত? 57 অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনে কোন ধারণাটি উপযুক্ত? বিপণন, পণ্য উৎপাদন না বিক্রয়। বিপণনের ধারণা কি কি আছে? বিনিময় ধারণা বলে, একে অপরের সাথে আর কি আমরা এক্সচেঞ্জ করে নিই। তারপর উৎপাদন ধারণা, বেশি পণ্য উৎপাদন করতে হবে তাহলে বিক্রি হয়ে যাবে। পণ্যের ধারণা কি বলে? পণ্যের ধারণা বলে থাকে যে হচ্ছে প্রোডাক্টটা অনেক সুন্দর হতে হবে। ঠিক আছে, প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল হতে হবে, এটা বলা হচ্ছে পণ্য ধারণা। উৎপাদন ধারণা কি বলে? উৎপাদন ধারণা বলে বেশি বেশি বিক্রি করতে হবে, বেশি বেশি তৈরি করতে হবে, তাহলে বেশি বেশি বিক্রি হবে। আর বিক্রয় ধারণা বলে হচ্ছে বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে, অযাচিত পণ্য কিন্তু এই জায়গাটাতেই আসে যে মানুষ এমনি এমনি কনভিন্স হবে না, তাদেরকে তোমার কনভিন্স করতে হবে। সো অযাচিত পণ্যের ক্ষেত্রে আমার এই বিক্রয় ধারণাটা আসে। ঠিক আছে, তো বিজ্ঞাপন যেখানেই আছে, আমি আগেই বলেছি, সেখানে যদি অযাচিত পণ্য থাকে অপশনে, তো ওইটাই অ্যান্সার হয়। ঠিক আছে, নেক্সট। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? আচরণগত ভিত্তির ভিতরে বলে পরে দেখো, ভোক্তা বাজার বিভক্তিকরণের কয়েকটা ভিত্তি আছে, এবং ডেমোগ্রাফিক, ঠিক আছে, জনমিতিক, তারপরে হচ্ছে আরো আছে হচ্ছে মনস্তাত্ত্বিক, আচরণগত। তো আচরণগতের ভিতরে কোনটা আসে? ভৌগোলিক একটা আছে, চারটা আছে টোটাল আছে ভৌগোলিক, তারপরে হচ্ছে জনমিতিক, আচরণগত, মনস্তাত্ত্বিক। ঠিক আছে, এই আচরণগতের ভিতরে কোনটা আছে? শিক্ষা হচ্ছে জনমিতিক। ঠিক আছে, জনমিতিক বিভক্তিকরণ, অর্থাৎ জনগণ, ডেমোগ্রাফি, জনগণ রিলেটেড। পেশাও জনগণ রিলেটেড, অর্থাৎ একটা মানুষ কি করতেছে এটার উপর ডিপেন্ড করে। জীবন দাস, আনুগত্য, এই দুটোর ভিতরে কোনটা হবে? জীবন দাস হচ্ছে সাইকোলজিক্যাল, যেটা মনস্তাত্ত্বিক। ঠিক আছে, একটা মানুষের হচ্ছে লাইফ স্টাইল বা হচ্ছে পার্সোনালিটি, এটা বেসিক্যালি মনস্তাত্ত্বিকের ভেতরে পড়ে। আনুগত্য হচ্ছে আচরণ ভিত্তিক ভিত্তিকরণ, আচরণ ভিত্তিক, তার হচ্ছে আচরণ কেমন, সে অনেক অনুগত, এটাকে বলা হচ্ছে আচরণ। সো এই ক্ষেত্রে হচ্ছে কোনটি ভোক্তা বাজার ভিত্তি? আচরণগত ভিত্তি, আনুগত্য। বুঝছো সবাই? হোপফুলি বুঝছো। নেক্সটটাতে যাই আমরা। অ্যান্সার হচ্ছে ডি। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণ আচরণগত ভিত্তি? ডি। ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে। তো এখানে ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে, ড্যাশে কি আসবে? কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলা সর্বোচ্চ মান, কর্মক্ষমতা ও উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ যে পণ্য সম্পর্কে বলা হচ্ছে, রাইট? এখানে সো পণ্য সম্পর্কে কিন্তু কথাটা বলা হচ্ছে যে পণ্যের মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যকে ভোক্তারা সর্বাধিক প্রাধান্য দেয়। এটা কোন মতামত অনুযায়ী? বিপণন, পণ্য উৎপাদন না বিক্রয়? 59 কি হবে?
রাইট, বি সঠিক। এখানে বলা হচ্ছে, পূর্ণ মতবাদে বলা হচ্ছে বা ধারণায় বলা হচ্ছে যে প্রোডাক্টটা আমার ভালো হতে হবে, প্রোডাক্টটা বৈশিষ্ট্যপূর্ণ হতে হবে, এটা হচ্ছে মেইন। নিচের কোনটি পণ্যের উপাদান নয়? গুণমান পণ্যের উপাদান, ডিজাইন পণ্যের উপাদান, প্যাকেজিং পণ্যের উপাদান, ডিসকাউন্ট পণ্যের উপাদান না। ডিসকাউন্ট হচ্ছে কিসের উপাদান? প্রমোশন, ঠিক আছে, বা প্রচার প্রসারের উপাদান। ডি। ওকে, সো নেক্সট যাই আমরা। অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চাই, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। ঠিক আছে, অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চায়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। এটা কিসের উদাহরণ? প্রয়োজন, অভাব নাকি চাহিদা? এটা বলো অনুমান শেষে। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চায়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। এটি কিসের উদাহরণ? প্রয়োজন, চাওয়ার, সরবরাহের নাকি চাহিদার? গুড, চাহিদার। ঠিক আছে, তো প্রয়োজন, অভাব ও চাহিদা, এটা হচ্ছে মার্কেটিং এর মৌলিক একটু বিষয়। তো আমি একটু বলি প্রয়োজন কি। ঠিক আছে, প্রয়োজন বলতে বোঝায় আমি কোনো কিছুর অভাব ফিল করতেছি। ঠিক আছে, রাইট নাও বলতে পারো আমার পিপাসা লাগছে, তো এই যে কোনো কিছুর একটা অভাব বা তৃষ্ণা ফিল করতেছি, একটা পানি খাওয়া বা কোনো তরল জাতীয় কিছু খাওয়া, এটাকে বলা হচ্ছে প্রয়োজন। ওকে, আচ্ছা, প্রয়োজনটা যখন আমার ব্যক্তিত্ব বা আমার কালচার দ্বারা শেপ হয়ে একটা বস্তুতে রূপ নেয়, তখন সেটাকে বলা হচ্ছে কি? অভাব। ঠিক আছে, অভাব। যখন প্রয়োজনটা একটা শেপে আসে, একটা প্রোডাক্টের শেপে আসে আমার ব্যক্তি এবং আমার কালচার অনুযায়ী, সেটাকে বলা হচ্ছে অভাব। ফর এক্সাম্পল, আমি তৃষ্ণা লাগছে, যেটা আমার প্রয়োজন ছিল, এখন আমি পানি খাবো। ঠিক আছে, আমাদের কালচারে কি বলে বা হচ্ছে আমার ব্যক্তিত্ব কি বলে, এখন পানি খাইলে আমার ভালো লাগবে। সো এটা হচ্ছে অভাব। ওকে, দেন হচ্ছে চাহিদা। চাহিদাতে বলা হচ্ছে আমার যে অভাবটা, এটা অ্যাকচুয়ালি পূরণ করার স্বাধীনতা বা অর্থ বা ইচ্ছা আমার আছে কিনা। ঠিক আছে, বা আমি কিন্তু পাবো কিনা। এখন ধরো আমার পানি খাওয়া লাগবে, বাট আমি এত গরিব মানুষ, আমার পানি খাওয়ারও টাকা নেই, বা হচ্ছে আমার হচ্ছে পানিটা অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে চাহিদা পূরণ হইল না, এই আর কি। বুঝছো না? তো চাহিদা কখনই হয় যখন আমার যে অভাবটা আছে সেটা ফুলফিল করা যাবে, অর্থাৎ যথেষ্ট টাকা আছে আমার হাতে, বা হচ্ছে আমার স্বাধীনতা আছে নেওয়ার, সেটা হচ্ছে চাহিদা। ডি। সো অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চায়, এটা হচ্ছে মানুষের অভাব, কিন্তু সবাই কিনতে সক্ষম নয়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম, এটা হচ্ছে চাহিদা। সক্ষমতাটা ম্যাটার করে চাহিদার ক্ষেত্রে। নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ? বলতো, নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ? অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কিছু ফেজ থাকে। ঠিক আছে, পণ্য উন্নয়ন, ব্যবসা বাজার, ব্যবসায় বিশ্লেষণ, ধারণা সৃজন। ঠিক আছে, ধারণা সৃজন বলতে বোঝাচ্ছে আইডিয়া জেনারেশন। একটা প্রোডাক্ট তুমি বানাবা, তো প্রথমেই তোমার কি থাকা লাগবে? আইডিয়া থাকা লাগবে, রাইট? আইডিয়া বলতে কি বোঝাচ্ছে? আমি যে প্রোডাক্টটা বানাবো, যে কি প্রোডাক্ট বানাবো, এটার একটা আইডিয়া তোমার থাকা লাগবে, ধারণা তো থাকা লাগবে। এটা দিয়েই শুরু হয় হচ্ছে পণ্য উন্নয়ন প্রক্রিয়া। সেটার প্রথম ধাপ হচ্ছে ধারণা সৃজন। 50-এর কি হবে? সি। ওকে, 50-এর এ হচ্ছে সি। প্রথমে ধারণা সৃজন করব, তারপরে আমি হচ্ছে অনেকগুলা পণ্য নিয়ে হচ্ছে আমি চিন্তা ভাবনা করবো, কম্পেয়ার করবো, দেন হচ্ছে যে আমি পণ্য উন্নয়ন করব বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব। পণ্য উন্নয়ন পরের বিষয়, ধারণা সৃজন আগে। ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝাচ্ছে আমি অ্যাজ এ কাস্টমার, আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে আমি কিছু ফেজের ভেতর দিয়ে যাই। ঠিক আছে, তো প্রথমেই আমার ফেজ কি থাকে?
আমাকে প্রথম ধাপই থাকে সমস্যা চিহ্নিত করা। আমার অ্যাকচুয়ালি প্রবলেম কি, প্রবলেমের উপর বেস করে তো আমি একটা প্রোডাক্ট নিব, রাইট? ধরো আমার একটা ফিল হইতেছে আমার কিছু দরকার বা সমস্যা চিহ্নিত করছি আমি, তো সেই সমস্যা চিহ্নিত করার পরে হচ্ছে দেন আমি প্রোডাক্ট বাজারে দেখবো, প্রোডাক্ট কম্পেয়ার করব, লাস্টে যে আমি কি করব, ক্রয় করব। ক্রয় করার পরে আর একটা কাজ আছে, ক্রয় পরবর্তী আচরণ। অর্থাৎ ক্রয় করার পরে আমি কি ফিল করতেছি যে এই এসিটা কিনে অ্যাকচুয়ালি আমি কি স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না, এটা হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ। ওকে, তো প্রথমেই থাকে হচ্ছে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। তারপরে থাকে হচ্ছে বিকল্প জেনারেট করা, ওটা এখানে নাই। তারপরে বিকল্প সমূহ মূল্যায়ন করি। দেন হচ্ছে যদি আমার পছন্দ হয় তাহলে আমি ক্রয় করার ডিসিশনটা নেই। ক্রয় করার পরে দেন হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ হচ্ছে লাস্ট। ক্রয় করার ফলে আমার অ্যাকচুয়ালি ভেতরে কি তৈরি হয়েছে, যে কি ফিলটা আসতেছে, এটা হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ। যে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ, বি অ্যান্সার। 52 বলতো কিসের মালিকানা স্থানান্তর করা যায় না? এখন অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। ভোক্তা সিদ্ধান্ত প্রক্রিয়ার গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কি? বি, ক্রয় পরবর্তী আচরণ। কিসের মালিকানা স্থানান্তর করা যায় না? 52 কি হবে? বান্নটা বলো তোমরা, কিসের মালিকানা স্থানান্তর করা যায় না? স্থান, সেবা, দ্রব্য ও সম্পত্তি। রাইট, সেবা, ঠিক আছে। তো সেবার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মালিকানা, অর্থাৎ আমি যদি চুল কাটতে যাই, যার কাছ থেকে চুল কাটবো সেই আর কি থাকা লাগবে ওখানে, তার কাছ থেকে আমি চুল কাটার ওই স্কিলটা নিয়ে পরে এসে তো নিজের মাথায় আর কি লাগাইলেই চুল কেটে যাবে এরকম না, তাই না? অবশ্যই মালিক থাকবে, মালিকের থ্রুতেই আমি সেবাটা নিব, মালিককে মালিকানা স্থানান্তর করা যাবে না। বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে? বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে? মধ্যস্থ ব্যবসায়ী বলে, রাইট? মিডলম্যান যেটা। 53 এ। তারপরটা দেখো 54, উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়? উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়? কোনটা হবে? 54। চুয়ান্নটা বলো। অর্থাৎ উৎপাদন ব্যয় আছে, ধরো উৎপাদন করে ব্যয় হয়েছে 50 টাকা, আর এটার সাথে নির্দিষ্ট মুনাফা যোগ করলাম 20 টাকা। 20 টাকা আমি চাচ্ছি মুনাফা করতে, এই করার ফলে হইল 70 টাকা। এই পদ্ধতিটাকে কি বলে? 54। নাইস, ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি, ঠিক আছে। ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি, অর্থাৎ ব্যয় যেটা হচ্ছে তার সাথে একটা মুনাফা যোগ করে আমি যেটা করছি সেটা হচ্ছে ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি। ভ্যালু ভিত্তিক মূল্য পদ্ধতি বলতে বলা হয়, বলতে যেটা বোঝায়, ধরো হচ্ছে স্টেডিয়ামে যে আমরা যে বাদামের যে দাম থাকে, বা হচ্ছে সিনেমা হলে যে পপকর্নের যে দাম থাকে, এটা থেকে হচ্ছে আমরা যদি রাস্তায় বাদাম খাই বা রাস্তায় পপকর্ন খাই, এটার দাম কিন্তু কম থাকে, তাই না? তো সিচুয়েশন ভিত্তিতে, জায়গার ভিত্তিতে মানুষ জিনিসটাকে কতটুকু ভ্যালু দিচ্ছে তার ভিত্তিতে যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে ভ্যালু ভিত্তিক। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ বলতে বোঝায় প্রতিযোগী কোম্পানি, ধরো 7-আপের যা দাম 25 টাকা দাম, কোকা-কোলা 25 টাকা রাখছে, তো এই যে প্রতিযোগিতা করে রাখতেছে, একই ছাতার নিচে দামটা থাকে, সেটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। ওকে, গুড। সো ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি সুবিধাজনক ভোগ্য পণ্যের উদাহরণ? সুবিধাজনক ভোগ্য পণ্য কোনটি? রুটি, হাত ঘড়ি, মোটরসাইকেল, ক্রীড়া, জুতা। সুবিধাজনক অর্থাৎ পাশাপাশি জায়গা থেকে পেয়ে যাবো, যে কোনো সময় পাবো, খুব একটা কষ্ট হয় না নিতে, বাট আমরা খুব চিন্তা ভাবনা করি না, এটা হচ্ছে সুবিধাজনক পণ্য। রুটি, হাত ঘড়ি, মোটরসাইকেল, ক্রীড়া, জুতা।
বলতো কোনটা? 55। 55 অ্যান্সার হচ্ছে এ, রুটি। ওকে, রুটি হচ্ছে ভোগ্যপণ্য, সুবিধাজনক ভোগ্যপণ্য, যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। হাতঘড়ি, মোটরসাইকেল, ক্রীড়া জুতা, এগুলো হচ্ছে সব শপিং পণ্যের উদাহরণ। বিপণন প্রসারের হাতিয়ার নয় কোনটি? এটা তোমরাই জানো, বলো তো। বিপণনের প্রসার হাতিয়ার অর্থাৎ বিজ্ঞাপন যেটা আছে, ওই যে 4P এর প্রমোশন পার্ট আর কি, ঠিক আছে। প্রমোশনের আন্ডারে পড়ে না কোনটা? 56 কি হবে? প্রমোশনের আন্ডারে নাই যেটা, প্রসারের ভেতরে পড়ে না। এটা হচ্ছে বিজ্ঞাপন, অবশ্যই একটা প্রসার, তাই না? বিজ্ঞাপন প্রমোশনের ভেতরে পড়ে। বিক্রয় প্রসার, বিক্রয় প্রসার বলতে যে ছাড় দেওয়া বেশি বা হচ্ছে কুপন দেওয়া, এগুলো হচ্ছে বিক্রয় প্রসারের ভেতরে। বিক্রয় প্রসার এক ধরনের প্রসার। অপপ্রচার, অপপ্রচার কিন্তু কোনো প্রসারের হাতিয়ার না, আমরা কেউ চাই না অপপ্রচার হোক আমার প্রোডাক্টটা। জনসংযোগ অবশ্যই থাকে, ঠিক আছে, জনসংযোগ করতে হয়, এটাও প্রসারের ভেতরে পড়ে। তাহলে অ্যান্সার হচ্ছে সি, হাতিয়ার না। কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়? গ্রাহক, সরবরাহকারী, জনসংখ্যা, প্রতিযোগী। কোনটা হবে? 57 কি হবে? দেখো তো কি হবে। ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়, ব্যষ্টিকের সামষ্টিক, ঠিক আছে। ব্যষ্টিক হচ্ছে ইন্টারনাল যেটা, সামষ্টিক হচ্ছে এক্সটার্নাল যেটা। ব্যষ্টিক হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি, সামষ্টিক হচ্ছে কন্ট্রোল করতে পারি না। তো এর ভিতরে কন্ট্রোল করতে পারি না যেটা, সেটা অ্যান্সার। জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? বিভাগীয় বিপণী, বহু শাখা, চেইন বিপণী, নাকি সুবিধাজনক বিপণী? বাটা শু হচ্ছে আমাদের বহু শাখা বিপণী, ঠিক আছে। এই যে সব জায়গায় মোটামুটি একটা কোম্পানির অনেকগুলো শাখা থাকে, এটা হচ্ছে বহু শাখা কোম্পানি। চেইনটা অলমোস্ট সেম, বাট চেইনটা একটু ডিফারেন্ট বাটা শুর সাথে। বাটা শু বেসিক্যালি বহু শাখা বিপণী। বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচিত? এটা একটু গুরুত্ব দিবা সবাই, ঠিক আছে। বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচ্য? স্কিমিং বলতে কি বোঝায়? স্কিমিং মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়? অর্থাৎ আমি বাজারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্ট আর কেউ দেয় না, আর কেউ বেচতেছে না। সেক্ষেত্রে আমি কি করছি, আমি প্রোডাক্টের দাম ধরছি অনেক বেশি, অনেক হাই দাম ধরছি, যাতে এখনই মার্কেটটা ক্যাপচার করে বেশি বেশি মুনাফা অর্জন করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে বাজার স্কিমিং। আর হচ্ছে বাজার পেনিট্রেশন। পেনিট্রেশন বলতে কি বোঝায়? মার্কেটে শেয়ার বাড়ানো, অর্থাৎ মার্কেটটা গ্রাব করা। এই মার্কেট গ্রাব করতে গেলে কি করা হয়? পণ্যের মূল্য কম হয়, কম ধরা হয়, কম ধরে আমি বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবো, এটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। আর মার্কেট স্কিমিং বা বাজার স্কিমিং যেটা বলে, আমি বেশি মূল্য ধারণ করে প্রথমেই অনেকগুলো টাকা বা অনেক প্রফিট করবো, দেন আস্তে আস্তে আমি কমাবো, ঠিক আছে। তো স্কিমিং এ প্রথমে মূল্য বেশি থাকে, পরে কমানো হয়। আর হচ্ছে পেনিট্রেশনে প্রথমেই কমাই দেয় প্রোডাক্টের মূল্য, যাতে বেশি পরিমাণ আমার বাজার ধরতে পারি আমি। ওকে, বাজার স্কিমে মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচক? এটা হচ্ছে উচ্চ মূল্য। প্রথমেই উচ্চ মূল্য ধরা হয় স্কিমিং এ। বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচনা, ঠিক আছে। এখানে সি হবে, উচ্চ মূল্য হবে। ওকে, তারপর এটা দেখো, নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চালক? ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক বললাম না, একটা ভোক্তা বাজার বিভক্তিকরণের চালক কি কি আছে? ভৌগোলিক, তারপরে হচ্ছে জনমিতিক, ঠিক আছে, ডেমোগ্রাফিক, দেন হচ্ছে আচরণ ভিত্তিক,
আর হচ্ছে মনস্তাত্ত্বিক। ওকে, সো এর ভেতরে কোনটা আছে? ক্রয় উপলক্ষ, জীবনদাস, ব্যবহারের পরিমাণ, আয়। ক্রয় উপলক্ষ আর ব্যবহারের পরিমাণ এই দুটা হচ্ছে আমার আচরণ ভিত্তিক, ঠিক আছে। আয় হচ্ছে জনমিতিক, আয় হচ্ছে আমার জনমিতিক। আর জীবন ধাঁচ বা লাইফ স্টাইল যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক। তাহলে 60 এর আনসার কি হবে? বি, জীবন দাস। আচ্ছা, পরের সেশনে যাই আমরা 2019-20। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে? কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী না মধ্যস্থ ব্যবসায়ী? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য কে পৌঁছায়? কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী না মধ্যস্থ ব্যবসায়ী? চূড়ান্ত পণ্য ভোক্তার কাছে পণ্য কে পৌঁছায়? কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী, মধ্যস্থ ব্যবসায়ী? কোম্পানি তো প্রোডাক্ট বানায়, রাইট? সরবরাহকারী, প্রতিযোগী আলাদা জিনিস। মধ্যস্থ ব্যবসায়ী কারা? রিটেইলার, খুচরা ব্যবসায়ী। এই হচ্ছে আমার চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায়। ডি, রাইট। ফাতেমাতুল সাদিয়া সঠিক বলেছো, মধ্যস্থ ব্যবসায়ী। নিজের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? ঠিক আছে, মার্কেটিং প্রমোশন যেটা বললাম, প্রসার, 4P এর যে প্রমোশন যে পার্টটা আছে কোনটা হবে? গণসংযোগ, ঠিক আছে। গণসংযোগ হচ্ছে মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত। ব্র্যান্ডিং হচ্ছে প্রোডাক্টের, ঠিক আছে, ব্র্যান্ডিং প্রোডাক্ট। সেবা হচ্ছে প্রোডাক্টের ভিতরে পড়ে। অবস্থান পরে হচ্ছে আমার স্থানের আন্ডারে বা হচ্ছে প্লেসের আন্ডারে। অ্যান্সারটা দেখে নাও, সি। ওকে, নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়? ভিত্তি নয় বেসিক্যালি ভোক্তা বাজার বিভক্তিকরণের। এই যে এইটা তো বললাম, জনসংখ্যাগত, ভৌগোলিক, মনস্তাত্ত্বিক। তাহলে এটা হচ্ছে ভিত্তি নয়। দেখছো তোমরা 51। বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কতটি? বলো তোমরা। মার্কেটিং মিক্সের প্রধান উপাদান কয়টি এবং কি কি? বানানো কি হবে? বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কতটি? চারটি, ঠিক আছে। ওকে, কি কি? পণ্য, মূল্য, স্থান আর প্রসার। পণ্যের জীবনচক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে? পণ্যের জীবনচক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে? সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর, পতন স্তর? বলো, তোমরা বলো। সূচনা স্তরে তো প্রোডাক্টটা বানাইতেই হয় আমার, তারপর হচ্ছে প্রোডাক্ট বানানো, তারপর হচ্ছে প্রোডাক্ট মার্কেটে নিয়ে যাওয়া। প্রবৃদ্ধি স্তরে তো বেসিক্যালি হচ্ছে মার্কেটে প্রোডাক্টের প্রসারটা হইতে থাকে। দেন হচ্ছে পূর্ণতা স্তর, এই স্তরে অন্য অন্য প্রতিযোগী যারা আছে তারা আমার মার্কেটে প্রবেশ করে। তো এই প্রবেশ করার ফলে কি হয়, আমার হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়, কারণ তাদের থেকে তখন বেটার সার্ভিসটা আমার দিতে হয়। তো পূর্ণতা স্তরে এসেই আমার পণ্যের জীবন চক্রের পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়, বুঝছো? ওকে, ওকে, তারপরে কি? অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈমিত্তিক উপস্থাপনাকে বলা হয় কি? বিজ্ঞাপন, ঠিক আছে। অর্থ দিব, টাকা দিয়েই তো করতে হয় বিজ্ঞাপন। নৈমিত্তিক উপস্থাপনা কই গেল?
নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলতে কি বোঝায়? নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলতে বোঝায় যে ব্যক্তি যিনি বিজ্ঞাপন দেয় সেই লোক আর কি বিজ্ঞাপনে উপস্থিত থাকে না, অন্যদের দিয়ে করানো হয়, যেরকম হচ্ছে অনেক সেলিব্রিটি দিয়ে করানো হয়। এটা টাকা অবশ্যই দিতে হয়। ওকে, সো এটা হচ্ছে আমার বিজ্ঞাপন। নিজের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত? বলো এটা। 55 কি হবে? ঠিক আছে, 54 ঠিক আছে, 55 আসো। নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত? অর্থাৎ ওই যে এনভায়রনমেন্টাল রিলেটেড কাজ কাম করা, এটাই। 55 অ্যান্সার কত হবে? নাইস, দূষণ রোধ। ঠিক আছে, বহিস্থ সবুজায়ন কার্যাবলী অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ করা। নিচের কোনটি ভোগ্য পণ্য? নিচের কোনটি ভোগ্য পণ্য? কাঁচামাল, জেনারেটর, যন্ত্রপাতি, টেলিভিশন। রণকৌশল না ভাই, রণকৌশল কেমনে? সবুজায়ন কৌশল আবার রণকৌশল কেমনে হয়? কাঁচামাল, যন্ত্রপাতি, টেলিভিশন, জেনারেটর। এখানে হচ্ছে কাঁচামাল, জেনারেটর আর যন্ত্রপাতি হচ্ছে শিল্প পণ্য। কাঁচামাল, যন্ত্রপাতি আর হচ্ছে জেনারেটর হচ্ছে শিল্প পণ্য, আর ভোগ্য পণ্য হচ্ছে টেলিভিশন। ঠিক আছে, গুড। নিচের কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান? নিচের কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান? যে বললাম না, মূল্য নির্ধারণের অভ্যন্তরীণ আছে আর হচ্ছে বাহ্যিক আছে। ঠিক আছে, বাহ্যিক বলতে হচ্ছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, অভ্যন্তরীণ বলতে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, দেখো প্রথমটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাজারের প্রকৃতি এবং চাহিদা। এটা কিন্তু আমাদের হাতে নাই, তো মূল্য নির্ধারণে আমরা এটাকে ইউজ করতে পারি, বা এটা হচ্ছে আমাদের আনকন্ট্রোলেবল জায়গা, এই জন্য এটাকে বাহ্যিক বলবো। ওকে, বাকি তিনটা যেটা আছে এটা আমাদের উদ্দেশ্য কি, আমাদের কোম্পানির উদ্দেশ্য কি সে অনুযায়ী মূল্য নির্ধারণ করতে পারি, এটা আমার হাতে কন্ট্রোলেবল। সার্বিক বাজারজাতকরণের রণকৌশল, ঠিক আছে, ট্যাকটিক্স কি, এটা আমার হাতে আছে, এটা আমার উপর ডিপেন্ড করে। বাজারজাতকরণ মিশ্রণ, ঠিক আছে, 4P আমি কিভাবে সাজাবো, এটা আমার ইন্টারনাল বা হচ্ছে অভ্যন্তরীণ। তো এই তিনটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, আর বাজার প্রকৃতি এবং চাহিদা এটা হচ্ছে বাহ্যিক বিষয় কিসের? মূল্য নির্ধারণের। ওকে, ঠিক আছে, 57 এ যারা লিখছো সঠিক আছে। শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? বলো এটা। অষ্টান্ন কি হবে? অষ্টান্ন হবে হচ্ছে আমাদের সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য না অযোজিত পণ্য? বিশিষ্ট পণ্য। ঠিক আছে, কারণ অনেক মানুষ যদি ব্র্যান্ড পছন্দ না হয় বা অনুগত না থাকে, তাহলে ওই প্রোডাক্টের জন্য সে অনেকদিন ওয়েট করে না বা কাস্টমাইজেশনের জন্য ওয়েট করে না। ঠিক আছে, ওইটা হয় বেসিক্যালি বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে ব্র্যান্ড আনুগত্যটা বেশি থাকে। বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেটের উদাহরণ? আগোরা, মুস্তাফা মার্ট, আড়ং, রকমারি.com। বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেটের উদাহরণ? আগোরা, মুস্তাফা মার্ট, আড়ং, রকমারি.com। সুপার মার্কেট, আগোরা হচ্ছে সুপার মার্কেট। ওকে, ঠিক আছে। নিচের কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ? নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ। ঠিক আছে, ওই যে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে যে নতুন পণ্য উন্নয়নের যে ধাপ কোনটা? প্রথমে ধারণা সৃজন করতে হবে। ঠিক আছে, ধারণা সৃজন, আর হচ্ছে শেষ ধাপ কি? শেষ ধাপ কি? বাণিজ্যিকীকরণ। ঠিক আছে, বাণিজ্যিকীকরণ হচ্ছে বাজারে আমি ছেড়ে দিব। প্রথম ধাপ হচ্ছে পণ্যের ধারণা সৃজন, আর শেষ ধাপ হচ্ছে বাণিজ্যিকীকরণ। কিসের? নতুন পণ্য উন্নয়ন প্রস্তুতির প্রক্রিয়া। ওকে, নেক্সট সেশনে
সেশন 18-19। ওকে, নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? তোমরা জানোই, সেবা সমূহ, ব্র্যান্ড নাম, অবস্থান, প্রত্যক্ষ বাজারজাতকরণ মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত। ব্র্যান্ড নাম, অবস্থান, প্রত্যক্ষ বাজারজাতকরণ নাকি সেবা সমূহ? প্রমোশনের আন্ডারে কোনটা আছে? এই যে ডিরেক্ট মার্কেটিং, ঠিক আছে। প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে প্রমোশনের আন্ডারে, বি। ঠিক আছে, নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? প্রত্যক্ষ বাজারজাতকরণ। পাইকারি ব্যবসায়ের প্রসারমূলক কাজ কোনটি? পাইকারি ব্যবসায়ীদের প্রসারমূলক কাজ কোনটি? বিজ্ঞাপন, প্রচার, বিক্রয়, প্রসার। পাইকারি ব্যবসায়ী কারা? পাইকারি ব্যবসায়ী যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে খুচরা ব্যবসায়ীদের প্রোডাক্ট দিয়ে থাকে। তো তারা বেসিক্যালি কি করে থাকে? তারা হচ্ছে পণ্যের ছাড় দিয়ে থাকে, বা হচ্ছে দেখা যাচ্ছে 10 কার্টুন প্রোডাক্ট নিলে 1টা কার্টুন ফ্রি দিয়ে থাকে। তো এই জিনিসগুলো কিসের আন্ডারে পড়ে? এগুলো পড়ে হচ্ছে বিক্রয় প্রসারের আন্ডারে। ওকে, তাহলে হচ্ছে পাইকারি ব্যবসায়ীরা প্রসারমূলক কাজ কোনটি করে? বিক্রয় প্রসার, সি। ঠিক আছে, ওকে। বাজারজাতকরণের কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? ভোক্তা, পণ্য, মূল্য, স্থান। আমরা সবাই জানি কি? ভোক্তা, কারণ সবসময় ভোক্তাই মিডিলে থাকে। তারপর আসো, গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা আমরা জানি, এগুলো দেখা লাগবে না। বি, সময়গত। কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতিকে কি বলা হয়? এটা বলতো, একটু আগেই দেখছি আমরা, অভাব, প্রয়োজন, চাহিদা নাকি যোগান? 85 কি হবে? কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতিকে কি বলা হয়? প্রয়োজন। ঠিক আছে, অভাব বলতে কি বোঝায়? যখন এই প্রয়োজনটা একটা শেপে আসে, বা আমার ব্যক্তিত্ব বা কালচার অনুযায়ী একটা প্রোডাক্টে পরিণত হয়, সেটাকে হচ্ছে অভাব বলা হয়। চাহিদা হচ্ছে যখন আমার কেনার সামর্থ্যটা আসে, বা হচ্ছে আমার কেনার স্বাধীনতা থাকে, তখন চাহিদা। টুথপেস্ট কোন ধরনের পণ্য? বিশিষ্ট, অযোজিত, সুবিধাজনক না জরুরি? টুথপেস্ট সুবিধাজনক পণ্য। বৈশিষ্ট্য পণ্য, অযোজিত পণ্য না জরুরি পণ্য? বলো এটা। 86 কি হবে? সুবিধাজনক পণ্য। ঠিক আছে, পাশাপাশি দিয়ে কিনতে পারি, রেগুলার কিনি, এটা আমার এটার জন্য আর কষ্ট করা লাগে না, এটা হচ্ছে সুবিধাজনক পণ্য। নিচের কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পৃক্ত নয়? বাজার, মুনাফা, বিনিময়, চাহিদা। বাজার তো অবশ্যই, ঠিক আছে, ক্রেতা সমষ্টি হচ্ছে বাজার, তো এটা হচ্ছে মৌলিক ধারণা সম্পর্কিত। বিনিময়, এটাও এই সম্পর্কিত। চাহিদা এটার সম্পর্কিত, কারণ চাহিদাও আছে। মুনাফাটা বাজারজাতকরণের মৌলিক ধারণা না। ঠিক আছে, এটা বি হবে। যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র ভোক্তাগণ ক্রয় করে থাকে। পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র কে ক্রয় করে থাকে, ঠিক আছে, অর্থাৎ দেখলেই আমি বাজার থেকে কিনতে চাই, এটা হচ্ছে কি? কোন টাইপের? লোভনীয় পণ্য। বাজারে গেলাম, পিঠা দেখছি, পিঠা দিয়ে খাইতে মন চাইছে, কোনো পূর্ব পরিকল্পনায় দেখছি, কিনছি, এগুলোকে বলবে হচ্ছে লোভনীয় পণ্য। ডি। নিচের কোনটি স্টাইলের সাথে সম্পর্কযুক্ত? উচ্চ গুণমান, আই ক্যাচিং, পণ্য নকশা, অধিকতার মনোযোগ। পণ্য নকশা, ঠিক আছে, পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের যে প্যাটার্নটা, এটা হচ্ছে স্টাইলের সাথে সম্পর্কযুক্ত, পণ্য নকশা, সি। ওকে, বুঝছো এটা? গুড। বাজারজাতকরণের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয় কোনটি? যে আগে বলছি, পণ্যের প্রসার, তাই না? বাজারজাতকরণের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয় পণ্যের প্রসারে, সি। কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান? কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান? প্রতিযোগিতা, ক্রেতা, প্রযুক্তি, সরবরাহকারী।
কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান? প্রতিযোগিতা, ক্রেতা, প্রযুক্তি নাকি সরবরাহকারী? নিয়ন্ত্রণ যেটা করতে পারবা না, অর্থাৎ কোনটা, ব্যষ্টিক না সামষ্টিক? সামষ্টিক, ঠিক আছে। অনিয়ন্ত্রণযোগ্য হচ্ছে সামষ্টিক। সামষ্টিক পরিবেশ কোনটা সেটা বলা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। তো প্রতিযোগিতা, ক্রেতা, সরবরাহকারী, এই তিনটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য বা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। প্রযুক্তি হচ্ছে সামষ্টিকে, অ্যান্সার হচ্ছে প্রযুক্তি। নাইস, সি দিছো মরিয়ম ইসলাম, ঠিক আছে। নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য? নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য? ক্ষুদ্র একক ক্রয়, বিক্রয়িত সেবা, বিস্তৃত বাজার, ব্যাপক ভোক্তা প্রমোশন। শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য ক্ষুদ্র একক ক্রয়। ক্ষুদ্র একক ক্রয় তো হচ্ছে অল্প অল্প করে কিনে থাকে ভোক্তা পণ্যরা, ভোগ্য পণ্যের ক্ষেত্রে। বিক্রয়িত সেবা, বিস্তৃত বাজার, ব্যাপক ভোক্তা প্রমোশন, ঠিক আছে। বিক্রয়িত সেবা দিয়ে থাকে শিল্প পণ্য বেশি, ঠিক আছে। বিক্রয়িত সেবা হচ্ছে বাজারজাতকরণের বৈশিষ্ট্য শিল্প পণ্যের। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্যের আইটেম সমূহের তালিকা। একটু আগে এই যে আইফোনের এক্সাম্পল দিয়ে এটা পড়াইছি। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের সমস্ত তালিকাকে কি বলা হয়? পণ্যের মিশ্রণ, ঠিক আছে। বি, বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে কোন মতবাদটিকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, উৎপাদন মতবাদ, সামাজিক বাজারজাতকরণ মতবাদ। এটা বলো তো, এটা কি হবে? 95 খুবই ইম্পর্টেন্ট। দেখো 95 কি হবে? সি, রাইট, উৎপাদন মতবাদ। সরি, বি, বিক্রয় মতবাদ, ঠিক আছে। আমাদের বাংলাদেশে আমরা সবসময় হচ্ছে প্রমোশনের উপর ডিপেন্ড করি, এটাই বেশি করা হয় বাংলাদেশে। হচ্ছে বি হবে অ্যান্সার 95, সি না। নিচের কোনটি বহু শাখা বিপণীর উদাহরণ? অর্থাৎ অনেকগুলো শাখা আছে, এটা কোনটা হবে? নিচের কোনটি বহু শাখা বিপণীর উদাহরণ? 96। বাটা, ঠিক আছে। বাটার অনেকগুলো শোরুম থাকে না, তো এই জন্য বহু শাখা বিপণী হচ্ছে বাটা। নিচের কোন পণ্যটির নিম্ন মূল্য সংবেদনশীলতার সাথে সম্পর্কযুক্ত? পণ্যের মূল্য কম রাখলে অনেক সময় ক্রেতারা অখুশি হয়, যে আমাদের মনে হয় যে প্রোডাক্ট হয়তো কোয়ালিটি কম, ঠিক আছে। এইটা বিশেষ করে খাটে হচ্ছে বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে। বিশিষ্ট পণ্য মানুষ কেনেই হচ্ছে নিজেকে এক্সেপশনালি মানুষের কাছে নিজেকে তুলে ধরার জন্য, ঠিক আছে। তো বিশিষ্ট পণ্য যদি দাম কম হয় তাহলে তো তাকে কেউ পাত্তা দিবে না, তাই না? এই জন্য নিম্ন মূল্য সংবেদনশীলতা সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বিশিষ্ট পণ্য। ওকে, সি। কোন কাজ বা সুবিধা যা এক পক্ষ অপর পক্ষকে প্রদান করতে পারে এবং যা মালিকানার কোনো পরিবর্তন করে না, তাকে কি বলা হয়? এক পক্ষ আর এক পক্ষকে প্রদান করতে পারবে, মালিকানার পরিবর্তন করবে না। দ্রব্য তো এটার ভিতরেই পড়ে যায়, তাই না? দ্রব্য এক পক্ষ আর এক পক্ষকে দেওয়া যায়, তো দ্রব্য দেখলে আমাদের আর বাকিগুলো দেখার দরকার নেই। এই অ্যান্সার। ও সরি, উল্টা বলছি আমি। কোন কাজ বা সুবিধা যা এক পক্ষকে প্রদান করতে পারে এবং যা মালিকানার কোনো পরিবর্তন করে না। হ্যাঁ, মালিকানা পরিবর্তন করে না, ভুল বলছি, সরি ফর দ্যাট। মালিকানার কোনো পরিবর্তন করে না, সেটা হচ্ছে সেবা। অ্যান্সার হবে হচ্ছে সেবা। ওকে, ওকে। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত দিক? নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত দিক? পেশা, শিক্ষা, আনুগত্য, জীবনধস। 99 কি হবে?
নিচের কোনটি ভোক্তা বাজার ব্যক্তিগণের আচরণগত দিক? এই যে আচরণগত দিক বললাম, মনস্তাত্ত্বিক দিক বললাম, এগুলো তো জানোই তোমরা। জি সি, আনুগত্য। নিচের কোনটি বাজারজাতকরণের উপাদান নয়? বাজারজাতকরণ উপাদান নয়, মার্কেটিং এর উপাদান নয়। পণ্য, মূল্য, স্থান, পোশাক, এই চারটা হচ্ছে উপাদান। পলিসি হচ্ছে উপাদান না, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, পরবর্তী সেশনে আমরা চলে গেলাম। এটা বুঝছো না? ঠিক আছে। কতিপয় পণ্য যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কারণ সেগুলো একইভাবে কাজ করে, একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয়, অথবা একই মূল্য সীমার মধ্যে পড়ে, তাকে কি বলা হয়? যে পণ্যগুলা, এটা ভালো করে পড়বা, কতিপয় পণ্য যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, ঠিক আছে, একইভাবে কাজ করে, একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় করা হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয়, একই মূল্য সীমার মধ্যে পড়ে, অর্থাৎ একই টাইপের যে প্রোডাক্ট গুলো, ঠিক আছে। ফর এক্সাম্পল হচ্ছে যেটা বলা হচ্ছে লাক্স, ঠিক আছে, লাক্সের একটা যে সাবান, ইউনিলিভারের লাক্সের সাবান আছে, তারপরে হচ্ছে ডাভ আছে, ঠিক আছে, একই টাইপের প্রোডাক্ট না এগুলা, এগুলাকে বলা হচ্ছে একই টাইপের যে প্রোডাক্ট, একই লাইনের আন্ডারে একই জিনিস, এগুলো হচ্ছে পণ্য সারি। ওকে, আগে একটা এক্সাম্পল দিয়েছি, আইফোন, আইফোনের আন্ডারে যে বিভিন্ন সিরিজ আছে, আইফোন 14, আইফোন 15, আইফোন 16, এগুলো কিসের ভেতরে পড়ে? পণ্য সারির ভেতরে পড়ে। ওকে, আর যখন হচ্ছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট একসাথে হয়, সেগুলো হচ্ছে পণ্য মিশ্রণের ভেতরে পড়ে। এই হচ্ছে অ্যান্সার। ওকে, নিম্নের কোনটিকে ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? পণ্যের কম মূল্য, ক্রেতা সন্তুষ্টি, প্রয়োজন অনুধাবন, অধিক বিজ্ঞাপন। নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে ভূমিকা পালন করে? ক্রেতা সন্তুষ্টি। ওকে ওকে, আচ্ছা, সো হচ্ছে আমরা মোটামুটি বেশ কিছু বছরের কোশ্চেন অ্যান্সার করে ফেলেছি, রাইট? সো যেহেতু যে অ্যান্সার গুলো করছি, এগুলোর পরবর্তীতে যে কোশ্চেন গুলো আসবে অলমোস্ট সেম, এই জন্য আমি তোমাদের দেখাই দিলাম কিভাবে কোশ্চেন গুলো অ্যান্সার করবা, অ্যান্ড আস্তে আস্তে যখন তোমরা আরো নিজেরা কিছু প্র্যাকটিস করবা, দেন হচ্ছে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরও আর কয়েকটা দেখাই দেই। নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? ক্রেতা সন্তুষ্টি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, এন্ড হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে।